আচ্ছা, আমরা মেজার অফ ডিসপারশন পড়েছিলাম লাস্ট ক্লাসে, এবং আজকে আমরা কন্টিনিউ করতে যাচ্ছি কার্টোসিস অ্যান্ড স্কিউনেস। তো স্কিউনেস, কার্টোসিস এগুলো হচ্ছে তোমার কোন একটা ডিস্ট্রিবিউশনের যে কার্ভ আমরা স্কেচ করি, বা ডিস্ট্রিবিউশন যে যে স্ট্রাকচারটা অ্যানালাইসিস করা, মানে ডিস্ট্রিবিউশনটা আসলে কোন একটা সার্টেন পপুলেশন, এদের আহ, অবস্থাটা কেমন। দ্যাট মিনস মাঝামাঝিতে লোকজন বেশি নাকি কোনো এক প্রান্তে লোকজন বেশি, এই জিনিসটা মেজার করার জন্য আমরা ডিস্ট্রিবিউশনের শেপ নিয়ে আসলে কিছু অ্যানালাইসিস করি। এগুলোকে বলা হয় স্কিউনেস এন্ড কার্টোসিস। তোমাকে আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আচ্ছা, ধরো আমরা কোনো কারণে আহ, কোন একটা এলাকার লোকজনের হাইট নিয়ে যদি মেজার করি, ঠিক আছে, হাইট মেজার করতে গেলে দেখা গেল যে মাঝামাঝি লোকের হাইট সবচেয়ে বেশি, খুব বেশি হাইটের লোকজন কম, একদম আবার অল্প হাইটের লোকজনও কম। তাহলে অনেকটা মাঝখানে একটা মনে করো যে বেলের মতো দেখা যাবে না, যে লোকজনের সংখ্যা নিয়ে আমরা একটা গ্রাফ আঁকি, মাঝে বেশি দুই পাশে কম। জি স্যার। তো এটাকে বলা হয় নর্মাল ডিস্ট্রিবিউশন, মাঝখানে বেশি বা দুই পাশে কম, এটা অনেকটা সিমেট্রিক হয়। তো অনেক সময় দেখা যায় কোনো একটা কারণে সিমেট্রিটা হারিয়ে যায়, কোনো একদিকে হয়তো খুব বেশি হয়ে যেতে পারে বা কোনো একদিকে খুব কম হয়ে যেতে পারে। তো আমরা এটা অ্যানালাইসিস করব। আবার যদি নর্মাল কার্ভ বা বেল শেপড হয়, সেক্ষেত্রে মাঝে মাঝে দেখা যায় দুই পাশে অনেক কম, মাঝখানে অনেক বেশি। আবার এমন হতে পারে দুই পাশের সাথে মাঝখানে খুব একটা ডিফারেন্স নাই। সো আমরা এগুলো গ্রাফিক্যালি এবং অ্যানালিটিক্যালি দেখবো যে কিভাবে আমরা বুঝতে পারি যে এগুলো সিমেট্রি কখন হারাই ফেলে বা কিভাবে হারাই ফেলে, তারপরে এটা সুষমভাবে বন্টিত কিনা। ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছে তোমার স্কিউনেস অ্যান্ড কার্টোসিস। আর স্কিউনেস এবং কার্টোসিসকে সরাসরি অ্যাকচুয়ালি মেজার করা যায় না, এই জন্য আমাদের কিছু টার্মের প্রয়োজন হয়। এই টার্মগুলোকে বলা হয় তোমার মোমেন্টস। তো চলো বিষয়গুলো তোমাদের বোঝানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, টপিকের নাম দেওয়া হচ্ছে মোমেন্ট, স্কিউনেস এন্ড কার্টোসিস। এখানে তাহলে কয়েকটা বিষয় আমাদের লাগবে। হোয়াট ইজ আ মোমেন্ট? ঠিক আছে, এখানে এইটা প্যারাগুলো একটু তোমরা পড়বা। অর্থাৎ কয়েকটা কিছু ডিস্ট্রিবিউশনের মধ্যে আমরা যদি কম্পেয়ার করতে যাই, তখন অ্যাকচুয়ালি এদের মোমেন্ট গুলো ক্যালকুলেট করতে হয়। কারণ আহ, দুটো ডিস্ট্রিবিউশন যদি সেম তোমার মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয়, তারপর এটা শেপে ডিফারেন্স থাকতে পারে। তাও কি থাকতে পারে, এটার শেপের কি থাকতে পারে, ডিফারেন্স থাকতে পারে না? অর্থাৎ তাদের মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেম, কিন্তু এরপরে দেখা যাচ্ছে কি ডিফারেন্ট শেপ। এখন এটা কিভাবে ডিফার করে এটা আমরা মেজার করার চেষ্টা করব। ঠিক আছে, এখানে বলা হচ্ছে the further description of their characteristics, that means the properties provided by the measure of the skewness and kurtosis, এগুলো ডিফারেন্ট হইতে পারে। তো এখানের মধ্যে skewness বলতে যেটা বোঝায়, the term skewness refer the lack of symmetry or departure from the symmetry, তারপর সিমেট্রিটা নষ্ট হয়ে যাওয়া, মানে কোন একদিকে বেশি বা কম হয়ে যাওয়া তাকে স্কিউনেস বলা হয়। এটাকে অনেক সময় নট সিমেট্রিক্যাল অর অ্যাসিমেট্রিক্যালও বলা হয়। এবং এই ধরনের ডিস্ট্রিবিউশন বলা হয় সিমেট্রিক ডিস্ট্রিবিউশন, দ্যাট ইজ নট প্রপারলি ডিস্ট্রিবিউটেড। তো এটা সরাসরি আসলে নির্ণয় করা যায় না, নির্ণয় করার জন্য কিছু টার্মের হেল্প আমাদের প্রয়োজন হয়। এখানে বলতেছে দেখো, যদি সেটা সিমেট্রিক হয় তখন তখন নর্মাল হয়, তার মানে যখন সেটা স্কিউড হবে, দ্যাট মিন নন সিমেট্রিক হবে, তখন আর সেটা নর্মাল থাকবে না। আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। তখন সেটা নর্মাল আর থাকবে না। তো ব্যাপারটা দেখো, এটা হচ্ছে একটা নর্মাল ডিস্ট্রিবিউশনের কার্ভ, দেখতে পাচ্ছ? নর্মাল ডিস্ট্রিবিউশনের কার্ভ না? জি স্যার। দুই প্রান্তের দিকে সিমিলার। যখন এটা এখানে কিন্তু তোমার সিমেট্রিক ডাটার ক্ষেত্রে মিন, মিডিয়ান, মড একই জায়গায়, কিন্তু যদি কোনো কারণে
মিডিয়ান থেকে মড যদি রাইটে চলে যায় এবং মিন যদি লেফটে চলে যায়, দেখো মিনটা লেফটে চলে গেল না, আর মডটা রাইটে চলে গেছে। মিডিয়ান কিন্তু কখনো চেঞ্জ হয় না, মিডিয়ান তার নিজের জায়গায় থাকে। তখন এই ধরনের একটা গ্রাফ যখন আমরা পাই, তখন কি হলো, এটা লেফট একটা টেল ক্রিয়েট হলো না, জি স্যার। লেফট একটা টেল ক্রিয়েট হয়েছে। দ্যাট মিনস এখানে বেশিরভাগ এলিমেন্ট এখন লেফটে চলে গেছে, তাই না? বেশি এলিমেন্ট এখন মিডিয়ান থেকে লেফটে না। জি স্যার। এটা বলা হয় নেগেটিভ সিমেট্রিক। কি বলা এটাকে? নেগেটিভ স্যার। আর যদি কখনো আমরা এরকম দেখতে পাই যে মিডিয়ান থেকে মড চলে যায় লেফটে এবং মিন চলে যায় রাইটে, তখনও মনে করো একটা অ্যাসিমেট্রি পাওয়া যায়। দ্যাট মিনস তখনও একটা নর্মাল ডিস্ট্রিবিউশন শেপটা হারায়। সেক্ষেত্রে এই ধরনের একটা গ্রাফ পাওয়া যায়। এক্ষেত্রে দেখো তোমার বেশিরভাগ ডাটা চলে গেছে কোথায়, রাইটে চলে গেছে না, জি স্যার। তখন তাকে বলা হয় পজিটিভ স্কিউনেস। তবে আমরা এগুলো মেজার করার আগ পর্যন্ত বলতে পারবো না যে অবস্থাটা কি হবে, আমরা মেজার করার পরে বলতে পারবো। কারণ সবসময় আমাদের হাতে গ্রাফ হয়তো নাও থাকতে পারে, তখন আমরা গ্রাফ স্কেচ করে সেখান থেকে ডিসাইড করব। ঠিক আছে? স্যার পজিটিভ আর নেগেটিভ কি স্যার আমরা বুঝবো স্যার মিন রাইট লেফটে গেলে স্যার? সেটা আসলে সবসময় তোমার হাতে থাকবে না। তো এক্ষেত্রে বোঝার উপায় হচ্ছে আমরা এটাকে গ্রাফিক্যালি তুমি যে আঁকো, তাহলে তুমি যে দেখো লেফটে টেল ক্রিয়েট হয়েছে, কারণ মিন তোমার কাছে সবসময় তো নাও থাকতে পারে। ঠিক আছে? জি স্যার। টেলটা যদি লেফট হয় তাহলে নেগেটিভ স্কিউড, আর টেলটা যদি রাইট হয় তাহলে পজিটিভ স্কিউড। ঠিক আছে? তবে আমরা এখানের মধ্যে কিছু নিউমেরিক্যাল ক্যালকুলেশন করব, সরি মানে অ্যানালিটিক্যাল ক্যালকুলেশন করব। আমাদের ফর্মুলা আছে, ফর্মুলা থেকেও আমরা বুঝতে পারবো। ঠিক আছে? এখন আসো এখানে, এরপর হচ্ছে কার্টোসিস বিষয়টা। কার্টোসিস বিষয় হচ্ছে, কার্টোসিস রেফার্স টু দ্য ডিগ্রি অফ ফ্ল্যাটনেস অর পিকনেস। মানে এটা ন্যাচারাল যে হাইট হওয়ার কথা, সেই হাইটটা থেকে কি বেশি হয়ে যাচ্ছে নাকি কম হয়ে যাচ্ছে। ঠিক আছে? কি তাহলে কি বোঝাচ্ছে? কার্টোসিস রেফার টু দ্য ডিগ্রি অফ দ্য ফ্ল্যাটনেস অর পিকনেস, অর্থাৎ কত বেশি হাইট বা কত বেশি এটা হাইট কি খুব বেশি হয়ে যাচ্ছে নাকি না খুব কম হয়ে যাচ্ছে। বেশি হয়ে গেলে এটা বলা হয় প্ল্যাটিকার্টিক, সরি লেপ্টোকার্টিক, আর কম হয়ে গেলে তাকে বলা হয় প্ল্যাটিকার্টিক। এই যে দেখো, the measure distribution measure relative to the flatness or thickness of the normal curve is called the platycardic and leptocardic. অর্থাৎ হাইট যদি কম হয়ে যায়, ফ্ল্যাট হয়ে যায়, তখন তাকে বলা প্ল্যাটিকার্ডিক। হাইট যদি বেশি হয়ে যায়, দ্যাট মিন্স পিক পাওয়া যায়, তখন তাকে বলা হয় লেপ্টোকার্ডিক। আর যদি নর্মাল কার্ভ হয়, অর্থাৎ কোনো ধরনের অ্যাবনর্মালিটি বা এক্সট্রা পিক যদি না থাকে, তখন তাকে বলা হয় মেসোকার্ডিক। ঠিক আছে? কি বলা হয় তাকে? মেসোকার্ডিক। তাহলে একটা স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন যদি আমরা তোমাকে দেই, আবার বলছি, একটা স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন তোমাকে যদি দেই, তাহলে সেটা হবে মেসোকার্টিক এবং সেটা হবে নন স্কিউড। মূলত কি হবে? স্যার মেসোকার্টিক আর নন স্কিউ। হ্যাঁ, ওটা কোনো স্কিউনেস থাকবে না। তো দেখো, এটা হচ্ছে একটা নরমাল ডিস্ট্রিবিউশনের কার্ভ। এডিশনাল কোনো হাইট নাই, খুব বেশি হাইটও নাই, খুব বেশি ফ্ল্যাটনেসও নাই, স্ট্যান্ডার্ড। দেখতে পাচ্ছ? জি স্যার। এখন এখানে দেখো তো, দুই প্রান্ত অনেক কমে গেছে, মাঝখানে অনেক উপরে উঠে গেছে, তাই না? এটা হচ্ছে প্ল্যাটিকার্টিক, হাইট খুব বেশি। এটা কি বলা হচ্ছে? সরি, এটা লেপ্টোকার্টিক, আই এম সরি, এটা লেপ্টোকার্টিক। লেপ্টো মানে বেশি। আর এই কার্ভটা দেখো, এখানে উল্টা অনেক নেমে গেছে না হাইট, দুই দিকে ছড়াই গেছে, তাই না? জি স্যার। এটা কি বলা হচ্ছে তাহলে? প্ল্যাটিকার্টিক। এখন ব্যাপার হচ্ছে, গ্রাফ তো সবসময় আমাদের হাতে থাকবে না, তাহলে এগুলো কেমন হইতে পারে, এটা আমাদের একটা ক্যালকুলেশনের দরকার আছে না? জি স্যার। সেক্ষেত্রে আমাদেরকে কিছু টার্ম ইউজ করতে হয়, এটাকে বলা হয় মোমেন্ট। ঠিক আছে? মোমেন্টটা হচ্ছে অ্যাকচুয়ালি দ্য ডিগ্রি অফ দ্য শেপ। এটা শেপের অ্যাকচুয়ালি কোন একটা ডিস্ট্রিবিউশন শেপের ইউনিট হিসেবে কাজ করে। মানে শেপকে এগুলা অ্যাকচুয়ালি যেটা বলা যায় রিপ্রেজেন্ট করে। ঠিক আছে? এটাকে বলা হচ্ছে মোমেন্ট। তো সাধারণত মোমেন্ট দুই ধরনের, একটা হচ্ছে র মোমেন্ট আর একটা হচ্ছে সেন্ট্রাল মোমেন্ট। কয় ধরনের?
দুই ধরনের স্যার। একটা হচ্ছে র মোমেন্ট র আর মোমেন্ট, একটা হচ্ছে সেন্ট্রাল। সেন্ট্রাল মোমেন্ট। র মোমেন্ট হচ্ছে যদি তুমি সেন্ট্রাল ভ্যালু ইউজ না করে তোমার ইচ্ছা মতো যে কোনো একটা ভ্যালু ইউজ করো। সেন্ট্রাল ভ্যালুটা কি অ্যাকচুয়ালি অ্যারিথমেটিক, এখানে সেন্ট্রাল ভ্যালু বলতে আমরা অ্যারিথমেটিক মিন বোঝাচ্ছি। কি বোঝাচ্ছি? অ্যারিথমেটিক মিন। ঠিক আছে? তো আমরা যদি অ্যারিথমেটিক মিনটাকে টার্গেট না করে অন্য কাউকে টার্গেট করে যদি সেই পয়েন্টের সাপেক্ষে তাকে মেজার করি, তখন তাকে বলা হচ্ছে র মোমেন্ট। যেমন দেখো এই র মোমেন্ট আরতম র মোমেন্ট, কারণ হচ্ছে আর ইকুয়াল টু 1 হলে ফার্স্ট র মোমেন্ট, আর ইকুয়াল টু 2 3 আমাদের চারটা লাগে মূলত। এবার সেকেন্ড র মোমেন্ট, থার্ড র মোমেন্ট, ফোর্থ র মোমেন্ট। ঠিক আছে? তাহলে কয়টা আমাদের মোমেন্ট আছে? চারটা। ঠিক আছে, আমাদের চারটা মোমেন্ট। ফার্স্ট র মোমেন্টের জন্য এইভাবে ক্যালকুলেট করা হয়, যেখানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে xi মাইনাস a, এ হচ্ছে একটা আরবিটারি পয়েন্ট, এ থেকে তার ডিস্টেন্সের আরতম পাওয়ার, এ থেকে তার ডিস্টেন্সের আরতম পাওয়ারের এভারেজ। ব্যাপারটা ওরকম না? দেখো তো। জি স্যার। আচ্ছা, এটাকে বলা হয় তোমার র মোমেন্ট, কারণ হচ্ছে এটা আমরা জানি না, যেহেতু জানি না সেহেতু এক একজন এক একটা বসাবে, আর যেহেতু আরবিট্রারি পয়েন্ট এটা বিভিন্ন জনের জন্য বিভিন্ন ভাবে মেজার হতে পারে, এই জন্য এটা বলা আছে তোমার র মোমেন্ট। তো আমরা অনেক সময় আমাদের হিসাবের সুবিধার্থে ধরে নিই xi মাইনাস a ডিভাইড বাই h ইজ ইকুয়াল টু u। ঠিক আছে? এটা আমি ইউ ধরি, এটাকে যদি আমি ইউ ধরে নিই, ওই যে আগের চ্যাপ্টারে আমরা যেভাবে করেছিলাম, এ হচ্ছে এনি ভ্যালু উইদিন দ্য গিভেন সেট। এখন এটা ক্লাস মার্ক হইতে এবং কোনো কথা নাই, আগেগুলোতে এটা ক্লাস মার্ক হইতে হইতো, এখন এটা যে কোনো একটা ভ্যালু মানে ডিস্ট্রিবিউশনের মধ্যে হইলেই হবে। ঠিক আছে? নট নেসেসারি ক্লাস মার্ক। তবে এইচ এখনো ক্লাস সাইজ, এইচটা এখনো কি ক্লাস সাইজ না? জি স্যার। এটা হচ্ছে ক্লাস সাইজ। ইউ যদি আমরা ধরে নিই, তাহলে এক্স মাইনাস এ সমান ইউএইচ হবে না? জি স্যার। তাহলে এখানে হবে ইউ টু দি পাওয়ার আর, তাহলে এখানে বাইরে এস টু দি পাওয়ার আর দিয়ে গুণ করতে হবে না? জি স্যার। অর্থাৎ ফার্স্ট র মোমেন্ট হলে কি হবে, এখানে হবে এইচ, এখানে হবে ইউ। সেকেন্ড র মোমেন্ট হলে এখানে হবে এইচ স্কয়ার, এখানে হবে ইউ স্কয়ার। এরকম না? জি স্যার। এবার আমরা কয়টা নিতে পারবো বলো তো, কয়টা নেব? অলরেডি আমি একবার বলছি, চারটা স্যার। চারটা। গুড। তাহলে আমার চারটা র মোমেন্ট ক্যালকুলেট করব। তুমি বলতে পারো স্যার আমার সরাসরি সেন্ট্রাল মোমেন্ট নিলে আমার সমস্যাটা কোথায়? কারণ সেন্ট্রাল মোমেন্টের সেম ফর্মুলা, কিন্তু এখানে এর জায়গায় কি হচ্ছে অ্যারিথমেটিক মিন না? জি স্যার। তাহলে এই কাজটা করে আসতে হলে তোমাকে আগে অ্যারিথমেটিক মিন ক্যালকুলেট করতে হবে। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি অ্যারিথমেটিক মিন ক্যালকুলেট আমরা করতে চাই না, কারণ আমাদের ওটার জন্য আলাদা কোনো মার্কস নাই। তার বদলে আমরা এখানে যেটা করব, আমরা সেন্ট্রাল মোমেন্ট বের না করে র মোমেন্ট বের করবো, এরপর আমাদের কিছু ফর্মুলা আছে, ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা র থেকে সেন্ট্রালে চলে আসবো। ঠিক আছে? কারণ অ্যারিথমেটিক মিন ক্যালকুলেট করা কোনো কোনো সময় অনেক সময় সাপেক্ষ হয়ে দাঁড়ায়, যে ডাটা যদি অনেক হয়। বুঝতে পারছো? তো জি স্যার। আমি মূলত এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমি চারটা র মোমেন্ট বের করব। এটা যদিও সেন্ট্রাল মোমেন্টের ফর্মুলা, যেখানে এর জায়গা হচ্ছে এক্স বার, কিন্তু আমি এটা সরাসরি অ্যাপ্লাই করব না। এই র মোমেন্ট গুলো ক্যালকুলেট করার পরে এই চারটা ফর্মুলা আছে, এগুলো আমরা অবশ্য কোশ্চেনে দিয়েই দিই, আর তোমরা তো এখন হাতেই পাবা। এইগুলা ইউজ করে আমরা র মোমেন্ট থেকে সেন্ট্রাল মোমেন্টে কনভার্ট করতে পারি। কি করতে পারি বলো তো? র মোমেন্ট থেকে সেন্ট্রাল মোমেন্ট কনভার্ট করতে হবে। আচ্ছা, এখন তুমি এটা চিন্তা করো, র মোমেন্ট থেকে সেন্ট্রাল মোমেন্টে কনভার্ট তো করবো, এই জিনিসটা দেখো, এটা কিন্তু ভেরিয়েন্স। আমি এর আগের চ্যাপ্টারে দেখেছি এটা ভ্যারিয়েন্স। এটা গেলে স্কয়ার রুট করলে কি পাওয়া যাবে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাওয়া যাবে না? এটা কখন ভ্যারিয়েন্স হয়? যখন তোমার আর ইকুয়াল টু যদি তুমি 2 বসাও, তাহলে কি হবে? আর ইকুয়াল 2 বসালে এখানের মধ্যে স্কয়ার, দেখো তো, আমি তোমাদেরকে একটু ওই চ্যাপ্টার ব্যাক করে নিয়ে যাই। দেখো তো স্টার মনে আছে ভ্যারিয়েন্স, এই যে দেখতে পাচ্ছ? জি স্যার। তাহলে আর ইকুয়াল টু 2 বসালে অ্যাকচুয়ালি এটা ভ্যারিয়েন্স হয়ে যাচ্ছে না? জি স্যার। আর তাকে রুট করলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাওয়া যাবে না? জি স্যার। এই জন্য দেখো আমরা এখানে বলতেছি যে সেকেন্ড সেন্ট্রাল মোমেন্টের
যে তোমার স্কয়ার রুট, সেটাই কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো কোনো জায়গাতে তোমার কাছে যদি মোমেন্ট দেওয়া থাকে, সেখান থেকে তুমি চাইলে কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেতে পারো। সেকেন্ড সেন্ট্রাল মোমেন্টকে জাস্ট স্কয়ার রুট করলে কি পাওয়া যাবে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডিভিশন। আচ্ছা, এখন মোমেন্ট আমরা নির্ণয় করলাম। মোমেন্টে আমার কিন্তু সরাসরি কোনো কাজ নাই। মোমেন্টটা আমাকে স্কিউনেস এবং কার্টোসিস মেজার করার ক্ষেত্রে হেল্প করবে মাত্র। বুঝতে পারতেছো কিভাবে? দিস ইজ দ্য কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস। দেখো এখানে কি হচ্ছে, থার্ড সেন্ট্রাল মোমেন্ট ডিভাইডেড বাই স্কয়ার রুট অফ সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট স্কয়ার, সরি কিউব, তাই না? দেখতে পাচ্ছ? গামা 3 হচ্ছে তোমার কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস। এটা বলো তো। কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস। তো এটা মেজারমেন্ট হচ্ছে কি থার্ড সেন্ট্রাল মোমেন্ট ডিভাইডেড বাই স্কয়ার রুট অফ সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট হোল কিউব। এখন এটার ভ্যালু কি হলে আমরা কি বলবো? যদি থার্ড এই যে গামা 3 যদি লেস দেন 0 হয়, তাহলে আমরা বলবো এটা নেগেটিভলি স্কিউড। কি বলি আমরা এটাকে? নেগেটিভলি। তাহলে টেলটা কোন দিকে থাকবে এখন? স্যার লেফট। গুড। গামা 3 equal to 0, নন স্কিউড, রাইট? জি স্যার। নন স্কিউড আমরা কি বলি? নরমাল বলি না? জি স্যার। তারপর গামা 3 গ্রেটার দেন 0, পজিটিভলি স্কিউড, রাইট? তাহলে টেল এখন কোন দিকে? পজিটিভ। ও রাইটে বলো। রাইট সাইড। রাইট সাইড। সিমিলারলি কার্টোসিসের জন্য তুমি ফাইন্ড আউট করতে চাও, কার্টোসিসের জন্য ফর্মুলা হচ্ছে এটা, গামা 4 equal to fourth central moment divided by second central moment whole square। ঠিক আছে? গামা 4 equal to কত? fourth central moment divided by second central moment whole square। এক্ষেত্রে স্ট্যান্ডার্ড হচ্ছে 3, যেহেতু তার একটা হাইট আছে, হাইট তো আর 0 না, স্ট্যান্ডার্ড কত? 3। যদি গামা 4 equal to 3 হয়, তখন আমরা বলি যে গ্রাফটা মেসোকার্টিক, দ্যাট মিন ব্যালেন্সড। মেসোকার্টিক মানে কি? ব্যালেন্স। ব্যালেন্স। যদি এটা লেস দেন 4 হয়, তাহলে হাইট কম, সরি লেস দেন 3 হয়, তাহলে কি হাইট কম না? তখন আমরা কি বলবো? ব্যাটিকার্টিক। আর যে গ্রেটার দেন 3 হয়, হাইট বেশি, তাই না? জি স্যার। তখন আমরা কি বলবো? লেপ্টোকার্টিক। লেপ্টোকার্টিক। তাহলে তোমার কাজগুলো কি? তোমার কাজ হচ্ছে প্রথমে এখানের মধ্যে আর 4টা ভ্যালু দিয়ে 4টা কি করা? মুভমেন্ট বের করা। বাকিগুলো তো জাস্ট ফর্মুলায় ফেলে দেওয়া, আর তো তার কাজ নাই, তাই না? আর একটা মনে রাখবা, ফার্স্ট সেন্টার মুভমেন্ট অলওয়েজ 0। এটা একটা প্রুফ আছে, সেটা যেহেতু আমার এখানে দেখানোর আপাতত সুযোগ নেই। ফার্স্ট সেন্টার মুভমেন্ট হচ্ছে অ্যাকচুয়ালি এভারেজ ডিফারেন্স, আর কিছু ডিফারেন্স পজিটিভ, কিছু ডিফারেন্স নেগেটিভ, তাহলে এভারেজ ডিফারেন্স কত? 0 হবে না? জি স্যার। তাহলে আমরা প্রথমে র মোমেন্ট গুলো বের করব, ফর্মুলা ফেলে দিয়ে সেন্টার মোমেন্ট বের করব, দেন আমরা এই দুটো ফর্মুলার মাধ্যমে স্কিউনেস এবং কার্টোসিস বের করে আমরা ডিসিশন দিব যে এগুলা কি কেমন স্কিউড, এবং যদি এটা নরমাল ধরি তাহলে কেমন নরমাল। ঠিক আছে? তো চলো তোমাদের গ্রাফটা দেখাই নিয়ে আসি। গ্রাফ, সরি, ওই যে এক্সেল শিটটা দেখাই। ক্লাস টেস্টে চলে আসতেছে, পড়ালেখা করো। দেখো এখানে তোমার অনলি ক্লাস মার্ক ফ্রিকোয়েন্সি লাগবে। কত লাগবে? ক্লাস মার্ক এবং ফ্রিকোয়েন্সি। দেখো আমরা বলছি আমরা প্রথমে এ তে কনভার্ট করে নিব, আমরা ইউ তে কনভার্ট করে নিব, তাই না? আমি এখানে লিখছি কি ইউ ইকুয়াল টু এক্স মাইনাস 65.5/4। তার মানে আমার এখানে এ হচ্ছে 65.5 আর এইচ কত? 4। আচ্ছা, তোমার জন্য সুখবর হচ্ছে এই যে এ কত ধরতে হবে এটা আমি কোশ্চেনে বলে দিব, সো তুমি এটা নিয়ে প্রেশার নেওয়া লাগবে না। বুঝতে পেরেছো? জি স্যার। কোশ্চেনে অবশ্যই উল্লেখ থাকবে যে কোনটাকে এ ধরতে হবে।
তাহলে প্রতিটা থেকে আমি 65.5 এই যে ক্লাস মার্ক গুলোতে 55 65.5 বিয়োগ করলাম, তারপর 4 দিয়ে ভাগ করলাম, এই যে ভ্যালুগুলো আসছে। দেন এটা হচ্ছে FU অর্থাৎ F ইনটু ইউ, এটা হচ্ছে F ইনটু ইউ স্কয়ার, F ইনটু ইউ কিউব, F ইনটু ইউ টু দি পাওয়ার 4। পারবা না এগুলো করতে? জি স্যার। দেখো এখানে লেখার একটা স্টাইল আছে, F ইনটু ইউ টু দি পাওয়ার 4, আবার FU হোল টু দি পাওয়ার 4 বসা দিলে কিন্তু ভুল হবে। কি বলো, ভুল হবে না? জি স্যার। জি স্যার। এবার প্রত্যেকটা আমরা কি করলাম, স্যার বলুন স্যার। সাম নিয়ে নিলাম। FU সাম, FU স্কয়ার সাম, F ইনটু ইউ টু দি পাওয়ার ইউ কিউব এর সাম, F ইনটু ইউ টু দি পাওয়ার 4 এর সাম। নেক্সট দেখো ফর্মুলা ফেললাম, প্রথমে কি h ইনটু সাম অফ FU ডিভাইডেড বাই সাম অফ F, তাই না? দেখছো দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। দেখা সেকেন্ড দেখো, এই সেকেন্ডটাতে কিন্তু h না, সেকেন্ডে h স্কয়ার, দেখো 4 স্কয়ার লিখছি, h স্কয়ার না, জি দেখছো h স্কয়ার, তারপর সাম অফ FU স্কয়ার ডিভাইড বাই সাম অফ F। নেক্সট হচ্ছে দেখো h কিউব, অর্থাৎ ইউর পাওয়ার যা হবে h এর পাওয়ার কি হবে, তাই হবে না? জি স্যার। ঠিক আছে। দেন হচ্ছে এখানে h টু দি পাওয়ার 4 ইনটু সাম অফ FU টু দি পাওয়ার 4 ডিভাইড বাই সাম অফ F। চারটা পেয়ে গেছি না? দেখো এগুলো আসলে এম ডট লেখার কথা, কিন্তু আমার এখানে ডট লিখতে পারতেছিলাম না, কারণ এখানে মধ্যে লেখা যায় না, এই জন্য আমি র গুলোকে লিখেছি স্মল এম আর সেন্ট্রাল গুলোকে লিখেছি ক্যাপিটাল এম। তোমরা লেখার সময় ওই যে আমাদের নোটেশনটা একটু আগে দেখিয়েছি, তোমরা ওগুলা ফলো করবা, ঠিক আছে? বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, নেক্সট দেখো ওই যে চারটা ফর্মুলা, চারটা রিলেশন দিয়েছি না, ফার্স্ট সেন্টার মোমেন্ট টু 0, সেকেন্ড সেন্টার মোমেন্টের জন্য ওই যে তিনটা ফর্মুলা ছিল না আমার ওখানে, জাস্ট ওখানে ইনপুট দিয়ে দিবা, পারবা না? জি স্যার। কনভার্সনের ফর্মুলাগুলো কোশ্চেনে থাকবে, পারবা না র থেকে সেন্ট্রাল বের করতে ফর্মুলাতে বসিয়ে? জি স্যার। পারবো স্যার। তাহলে দেখো আমার মোমেন্ট গুলো পেলাম। এরপর দেখো তোমার এখানের মধ্যে কি হলো, তাহলে গামা 3 হচ্ছে কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস না, জি স্যার। সেটা হচ্ছে কি তোমার গামা 2, তোমার হচ্ছে সেকেন্ড সেন্টার মোমেন্ট ডিভাইড বাই স্কয়ার রুট অফ থার্ড সেন্টার মোমেন্ট ডিভাইড বাই স্কয়ার রুট অফ সেকেন্ড সেন্টার মোমেন্ট হোল কিউব। এটা কি আসছে, নেগেটিভ আসছে, তার মানে কি আমাদের গ্রাফ, আমাদের এটা নেগেটিভলি স্কিউড না? জি স্যার। তার মানে কি এটা টেল কোন দিকে থাকবে, লেফট। টেল লেফটে থাকার কথা। তাহলে আমরা একটু গ্রাফ থেকে দেখি তো, আসলে দেখো তো টেলটা আসলেই লেফটে না, দেখতে পাচ্ছ? গ্রাফ থেকে আমরা দেখতে পাচ্ছি না টেলটা আসলেই লেফটে? জি জি স্যার। স্যার। জি স্যার। সো তোমার গ্রাফ থেকে কিন্তু এটা তুমি বুঝতে পারবা যে তোমার এটা হয়েছে কি হয়নি। নেক্সট আমরা কার্টোসিস যদি বের করি, সেটা হচ্ছে তোমার ফোর্থ সেন্টার মোমেন্ট ডিভাইড বাই সেকেন্ড সেন্টার মোমেন্ট হোল স্কয়ার। সেটা কি আসছে 2 পয়েন্ট সামথিং, এটা লেস দেন 0 না, সরি লেস দেন 3 না? তাহলে আমরা কি বলবো, প্লেটো কার্টিক। প্লার্টি কার্টিক, নট প্লেটো, প্লার্টি কার্টিক, ঠিক আছে, প্লার্টি কার্টিক। এনিওয়ে এই কারেক্টর তো তোমাদের লাগবে না, অনেক সময় যখন যদি আমরা ক্লাস নিজেরা সিলেক্ট করি তখন দেখা যায় যে ক্লাসের মধ্যে ক্লাস সাইজে কিছু এলোমেলো থাকে, তখন সেগুলো একটু কারেকশনের দরকার হয়। আর যেহেতু তোমাদেরকে আমরা ক্লাস দিয়ে দিব, তোমাদের কারেকশন কিছু নাই, সো এই কারেক্টেড এগুলো তোমাদের লাগবে না। ওকে, ঠিক আছে। জি স্যার। তাহলে এটা মোটামুটি সহজ আছে, তাই না? জাস্ট মোমেন্ট গুলা বের করবা, র থেকে সেন্ট্রালে কনভার্ট করবা, তারপরে তোমার মনে করো গামা 3 গামা 4 এ বসাই দিয়া এদের এগুলা কি পজিটিভ নাকি নেগেটিভ দেখবা স্টুডেন্টস এর জন্য, আর কার্টোসিসের জন্য দেখবে এটা গ্রেটার দ্যান 3 নাকি লেস দ্যান 3, তারপর ডিসিশন দিয়ে দিবা এই যে কমেন্ট গুলা। কঠিন কিছু এটা? হ্যালো, বুঝছো? জি স্যার। জি স্যার।
আচ্ছা, আমরা নেক্সট ক্লাস টেস্টে এতটুকু নিব। কোরিলেশন রিগ্রেশন আরেকটা চ্যাপ্টার আছে, কিন্তু সেটা দিলে তোমাদের ক্লাস টেস্টে মানে ওয়েট বেড়ে যাবে। তোমরা এ পর্যন্ত ক্লাস টেস্ট রাখি আমরা। তাহলে ক্লাস টেস্টে তোমাদের কি থাকবে? স্ট্যাটিস্টিক্যাল গ্রাফ থাকবে, তারপরে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি থাকবে, তারপরে মেজার অফ ডিসপারশন থাকবে, স্কিউনেস কার্টোসিস থাকবে। দেখো, মেজার অফ ডিসপারশন, স্কিউনেস কার্টোসিস, তারপরে গ্রাফ সবই কিন্তু ছোট ছোট চ্যাপ্টার, শুধু একটা চ্যাপ্টার বড়, সেটা কোনটা? কোনটা সেটা বলো তো? সেন্ট্রাল টেন্ডেন্সি। রাইট, ওটাতে একটু সময় দিতে হবে। আর সেন্ট্রাল টেন্ডেন্সি হিসেব করেই কিন্তু বাকি দুই চ্যাপ্টার, সো ওটাতে একটু ভালো করে সময় দিবা। তাহলে এই চারটা চ্যাপ্টার মিলে ক্লাস টেস্ট নেক্সট স্যাটারডে। লাস্ট দিন নেওয়া যাবে না, কারণ লাস্ট দিন তোমাদের সিলেবাস নিয়ে একটু কথা বলবো, ঠিক আছে? জি স্যার। আর স্যার ওই তোমার অ্যাসাইনমেন্টটা বলো। স্যার বুঝাবেন বলছিলেন। থ্যাংক ইউ। আগে ক্লাস টেস্টের ব্যাপারটা ক্লিয়ার করি। তাহলে বুঝতে জি, স্যার। পেরেছো ক্লাস টেস্টে কি থাকবে? আরো একটা চ্যাপ্টার আছে, কিন্তু সেটা আমরা ক্লাস টেস্টে রাখবো না, সেটা ফাইনালে রাখবো, ঠিক আছে? আবার ভাইবো না যে ওটা ফাইনালও আসবে না, ফাইনালে আসবে। তাহলে নেক্সট চ্যাপ্টার যাওয়ার আগে তোমাদেরকে আগে অ্যাসাইনমেন্টটা বুঝাই দিই, কেমন? জি স্যার। অ্যাসাইনমেন্ট দেখতে পাচ্ছো? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, এখানে প্রথম যেটা বলা হচ্ছে, তোমরা 40 থেকে 50 জনের একটা ডাটা নিবা। সেটা এখানে তোমার চারটা অপশন দেওয়া আছে। স্টুডেন্টের হাইট হতে পারে, ওয়েট হতে পারে, সিজিপিএ হতে পারে, অথবা তাদের প্যারেন্টের স্যালারি হতে পারে। যে কোনো একটা ডাটা কালেক্ট করবা, ঠিক আছে? সবগুলো না, যে কোনো একটা কম্পোনেন্টের ডাটা কালেক্ট করবা। এটা কালেক্ট করার পরে তোমার প্রথম কাজ হচ্ছে এই এখানের মধ্যে এগুলোর অবশ্য সিকোয়েন্স এলোমেলো হলে সমস্যা নাই, আমি যেভাবে করছি ওভাবেই কন্টিনিউ করে যাও। সবার আগে কি করবা? সবার আগে স্ট্যাটিস্টিক্যাল গ্রাফ গুলো আঁকবা, অর্থাৎ আমি শীটে যা যা করেছি তা তা করে যাবা। বুঝতে পেরেছো? জি স্যার। আমি এক্সেল শীটে যা যা করেছি সেগুলো করে যাবা। তারপর অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হার্মোনিক মিন ক্যালকুলেট করবা। মিডিয়ান, মড, কোয়ার্টাইল তোমার ইচ্ছা, ডেসাইল, পার্সেন্টাইল তোমার ইচ্ছা, যে কোনো একটা ক্যালকুলেট করবা। কিন্তু যেগুলো তুমি এখানে ক্যালকুলেট করবা সেটা কিন্তু আবার তোমাকে কোথায় দেখাইতে হবে? অজীব মানে কি? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন না? অজীব মানে হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন, এটাকে অজীব বলা হয়, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন। তাহলে আমি ওই যে একটা পিডিএফ শিটে দেখাছিলাম না কিভাবে নির্ণয় করতে হয়? জি স্যার। তাহলে প্রথমে অ্যানালিটিক গুলা বাই ক্যালকুলেশন বের করবা, তারপর গ্রাফ থেকে বের করবা, দেখবা সেগুলো সমান হয় কিনা। বুঝতে পেরেছো? ওকে, জি স্যার। নেক্সট হচ্ছে ওই যে আমি 3টা মিন ডেভিয়েশন বের করেছিলাম না, সেই 3টা মিন ডেভিয়েশন বের করবা। বের করে এখানে বলা হচ্ছে কম্পেয়ার দ্য মেজার্স এন্ড কমেন্ট অ্যাবাউট দ্য মেজার্স। এর মানে হচ্ছে এগুলো বের করে এগুলো পার্সেন্টেজও নিবা, কোনটার পার্সেন্টেজ ভালো কোনটার পার্সেন্টেজ খারাপ এটা নিয়ে একটা কমেন্ট করবা, মানে কোনটার কম কোনটার বেশি, ঠিক আছে? জি স্যার। নেক্সট হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করবা এবং কোএফিসিয়েন্ট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করবা। এবং ভ্যারিয়েন্স কত? ভ্যারিয়েন্স আর কিছুই না, ভ্যারিয়েন্স কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের বর্গ না? জি স্যার। সবই কিন্তু একই ডাটা থেকে আসবে, শুধু ডাটাটা তোমরা করবে, বাকিটা আমার এক্সেল শিটটা ফলো করবা। তা বলছে ফার্স্ট ফোর র মোমেন্টস, ফাইন্ড ফার্স্ট ফোর র মোমেন্টস এন্ড কনভার্ট দেম টু দ্য সেন্ট্রাল মোমেন্টস। এটা এইমাত্র যেটা দেখালাম, ঠিক আছে? দেন কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস কার্টোসিস বের করবা এবং তুমি গ্রাফ থেকে দেখবা তোমার রেজাল্টটা ঠিক আছে কিনা। আমি একটু আগে দেখাইছিলাম না গ্রাফ থেকে? জি স্যার। আচ্ছা, এখানে হিস্টোগ্রামের কথাটা কই? হিস্টোগ্রাম তো ছিল, হিস্টোগ্রাম স্যার ফার্স্টে স্যার। হ্যাঁ।
হিস্টোগ্রাম বলি নাই? না স্যার। আচ্ছা দাঁড়াও, আমি একটু কারেকশন করে দিচ্ছি এটাকে, এখানে হিস্টোগ্রামের ব্যাপারটা আসে নাই, একটু কারেকশন করে দিচ্ছি তোমাদের, লাইনে থাকো। কারণ হিস্টোগ্রাম ছাড়া এগুলো আসলে অসম্পূর্ণ। ওই অর্ডারটাও ঠিক করে দিচ্ছি, কারণ সবার আগে স্ট্যাটিস্টিক্যাল গ্রাফ গুলো হওয়ার কথা। ওয়েট ফর 1 মিনিট। আচ্ছা, হিস্টোগ্রামের জন্য আমাদের কি করতে হয় বলো তো? হিস্টোগ্রাম আমরা কি পাই? মিডিয়ান পাই, তাই না? সরি, মড পাই। তোমাদের মনে আছে আমরা হিস্টোগ্রাম থেকে কি পাই? হ্যালো, স্যার ভুলে গেছি। হিস্টোগ্রামে মড পাওয়া যায়, গ্রাফ তো ভুলে গেছে, এটা কিন্তু সমস্যা হয়ে যাবে পরীক্ষার সময়। তুমি যদি এবার খুঁজতে থাকো যে কোথায় করতেছি, তাহলে বিপদে পড়ে যাবা। একটু ডিস্টার্ব করতেছে কম্পিউটার। আচ্ছা, রেডি করে ফেলেছি, এখন এটা শো করছি তোমাদের। আচ্ছা, দেখতে পাচ্ছ এখন?
জি স্যার। জি স্যার। আচ্ছা, এই সিকোয়েন্সে করে তোমার জন্য সুবিধা হবে। প্রথমে স্ট্রেসের গ্রাফগুলো করবা, এরপরে তিনটা মিন এগুলো ফাইন্ড আউট করবা। মিন নিয়ে আর কোনো কাজ নাই, মিন কাজ এখানে শেষ, সেটা পরে লাগবে। সেটা লাগবে যে ডেভিয়েশনের ক্ষেত্রে, ঠিক আছে। এরপর বলছে এস্টিমেট মড ফ্রম বোথ অ্যানালিটিক্যাল ক্যালকুলেশন এন্ড হিস্টোগ্রাম, মানে ডিরেক্টলি ফর্মুলা দিয়ে বের করবা আর হিস্টোগ্রাম থেকেও দেখাবা, ঠিক আছে। এরপরে কম্পেয়ার করবা আর কি। এরপরে মিডিয়ান, কোয়ার্টাইল, তুমি কোয়ার্টাইল যে কোনো একটা নিতে পারো, ডেসিমাল একটা নিতে পারো, পার্সেন্টাইল একটা নিতে পারো, এগুলো ক্যালকুলেট করবা, আবার সেগুলো ওই যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগনও দেখাবা, বুঝতে পারছো। এরপরে তুমি মিন, ডেভিয়েশন এবং তাদের যে কোএফিসিয়েন্ট গুলা বিভিন্ন বেসের জন্য, তিনটা বেস আছে না আমাদের, অ্যারিথমেটিক মিন, মিডিয়ান, মড, তিনটা না? হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো। জি স্যার। জি স্যার। তাহলে তিনটা বেস থেকে এগুলো বের করবা এবং বেস বের করে এদের মধ্যে কম্পেয়ার করবা কোনটা পার্সেন্টেজ সবচেয়ে বেশি কম, যেটা পার্সেন্টেজ সবচেয়ে কম সেটা ভালো, ঠিক আছে। এরপর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করবা এবং তার কোএফিসিয়েন্ট বের করবা এবং ভ্যারিয়েন্সের ভ্যালুটা বলবা। এরপরে আজকে যে কাজগুলো করলাম সেটা, চারটা র মোমেন্ট বের করবা এবং সেগুলোকে সেন্ট্রাল মোমেন্টে কনভার্ট করবা। তারপরে স্কিউনেস এবং কার্টোসিস এর কোএফিসিয়েন্ট বের করবা। তারপর তুমি এগুলো সবার কমেন্ট করবা, এটাকে নেগেটিভ নাকি পজিটিভ কার্টোসিস স্কিউনেস, তারপর প্ল্যাটিকার্ডিক নাকি লেপ্টোকার্ডিক, বুঝতে পেরেছো? নেক্সট হচ্ছে, জি স্যার। এখন আমরা যে চ্যাপ্টারটা ঢুকবো সেটা, এটা হচ্ছে কোরিলেশন রিগ্রেশন বলে। এটা হচ্ছে বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশন। বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশন মানে এটা দুইটা ভেরিয়েবল থাকবে এবং এদের মধ্যে একটা রিলেশন থাকবে। কি হবে বলো তো? দুইটা ভেরিয়েবল থাকবে এবং এদের মধ্যে কি থাকবে? রিলেশন থাকবে। তো এই রিলেশনটা আমরা মেজার করব। এখানে দেখো এই রিলেশনটাই বলা হয় কোরিলেশন, আমি একটু পরে দেখাবো, আগে প্রশ্নগুলো বুঝাই নেই। এই কোরিলেশন কোএফিসিয়েন্ট বলা হয়। কোরিলেশন কোএফিসিয়েন্ট যদি পজিটিভ হয় তাহলে একটা বাড়লে আরেকটা বাড়ে, নেগেটিভ হলে একটা বাড়লে আরেকটা কমে, আর জিরো হলে এদের মধ্যে কোনো সম্পর্ক নাই, বুঝতে পারছো? ক্লিয়ার? নেক্সট হচ্ছে, যদি এদের মধ্যে রিলেশন থাকে তাহলে একটা হয় ডমিনেন্ট কোএফিসিয়েন্ট, কখনো কখনো এক্স ওয়াই এর উপর ডমিনেন্ট হয়, কখনো কখনো ওয়াই এক্স এর উপর ডমিনেন্ট হয়। তো আমরা দুইটা ডমিনেন্স ফ্যাক্টর ক্যালকুলেট করি, এই ডমিনেন্স ফ্যাক্টরকে বলা হয় তোমার রিগ্রেশন কোএফিসিয়েন্ট। যা রিগ্রেশন কোএফিসিয়েন্ট বেশি তাকে বলা হয় ডমিনেন্ট। তো আমরা দুটাই ক্যালকুলেট করব, এক্স এর সাপেক্ষে ওয়াই ও বের করবো, ওয়াই এর সাপেক্ষে এক্স ও বের করবো, বের করে আমরা দেখাবো যে কোনটা ডমিনেন্ট, ঠিক আছে। ধরো হাইটকে আমরা এক্স ধরতে পারি, ওয়েটকে আমরা ওয়াই ধরতে পারি। এরপরে যে কোএফিসিয়েন্ট আমরা বের করব এগুলোর সাপেক্ষে কিছু লাইন আঁকা যায়। এই লাইনের উপরে আমরা একটা নোন ডাটার সাপেক্ষে একটা আননোন ডাটা বের করতে পারি। হয়তো একটা নোন হাইট আছে, এটার সাপেক্ষে আননোন ওয়েট বের করতে পারি। আবার হয়তো একটা নোন ওয়েট আছে, এটার সাপেক্ষে একটা আননোন হাইট বের করতে পারি, বুঝেছো? জি স্যার। ওই যে আবহাওয়া কি করে, আবহাওয়া দপ্তরে প্রথম এক বছরের ডাটা যদি থাকে পরের বছরের ডাটা হিসাব করতে পারে না কখন টেম্পারেচার কেমন হবে। এটাই হচ্ছে রিগ্রেশন অ্যানালাইসিস। এই কাজগুলো তোমাকে করতে হবে। আর তারপর যদি কোনো কোশ্চেন বুঝতে সমস্যা অ্যান্সার করার সময়, মানে অ্যাসাইনমেন্ট করার সময় আমার সাথে মেইলে কন্ট্যাক্ট করতে পারবা, ঠিক আছে? বুঝতে পেরেছো? জি স্যার। ভুল অ্যান্সার দেওয়া আছে আমার সাথে কন্ট্যাক্ট করার বেটার না? এটা মাথায় রাখবা। তো অ্যাসাইনমেন্টকে বুঝাতে পেরেছি আমি? জি স্যার। আচ্ছা, তো সেকেন্ড পার্টের জন্য তোমাকে 10 জন স্টুডেন্টের হাইট এবং ওয়েট নিতে হবে, এক্ষেত্রে তোমার বিকল্প নাই। এখন যেহেতু অনলাইন, জাস্ট হাইট এবং ওয়েট তো সবাই বলতে রাজি থাকবে, আই হোপ এগুলা নিয়ে নিবে আর কি। তারপর সেই হিসেবে ডাটা ঠিক ডাটা বসাবা। হাইটকে ধরবা এক্স আর ওয়েটকে ধরবা কি, ওয়াই, ঠিক আছে? আচ্ছা চলো তাহলে আমরা একটু এবার তাহলে রিগ্রেশন কোরিলেশন দেখি। অ্যাসাইনমেন্ট ক্লোজ করে দিচ্ছি, বুঝতে পারছো না সবাই?
জি স্যার। জি স্যার। আর এখানে যেটা গ্রাফিক্যালি বলা হচ্ছে, গ্রাফিক্যালি কিভাবে বের করতে হয় সেটা আমি তোমাদেরকে একটু পরেই দেখাই দিচ্ছি, তো টেনশনের কোনো কারণ নাই। দেখো, রিগ্রেশন কোরিলেশন চ্যাপ্টারটা আমরা স্টার্ট করি। এখানে বলা হচ্ছে যে কোরিলেশন অ্যানালাইসিস ইজ অ্যাপ্লাইড ইন কোয়ান্টিফাইং দ্য অ্যাসোসিয়েশন বিটুইন টু কন্টিনিউয়াস ভেরিয়েবলস, অর্থাৎ দুটো ভ্যারিয়েবলের মধ্যে সম্পর্ক আছে কি নাই এটা মেজার করাটাই কি কোরিলেশন অ্যানালাইসিস। বুঝতে পেরেছো? এবং আমরা এখানে দেখি কে ডিপেন্ডেন্ট কে ইন্ডিপেন্ডেন্ট এই বিষয়গুলো আমরা দেখি। লাইক এখানে গ্রাফগুলো দেখো, এখানে দেখো এক্স বাড়ার সাথে সাথে ওয়াই বাড়ছে না? প্রথম গ্রাফটা জি দেখো, স্যার। এখানে 8টা গ্রাফ আছে, তাহলে এটা এটা হচ্ছে পারফেক্ট পজিটিভ কোরিলেশন। এখানে কিন্তু এক্স বাড়ার সাথে সাথে ওয়াই কমে গেছে না? জি স্যার। এটা হচ্ছে পারফেক্ট নেগেটিভ কোরিলেশন। আর এখানে অবস্থা কি বলো তো? এক্স এর সাথে ওয়াই বাড়ছে কিন্তু মানে একদম স্ট্রিক্টলি বাড়ে নাই, কিছু এলোমেলো আছে, আছে না? জি স্যার। এটাকে বলা হচ্ছে লো ডিগ্রি। আমরা অবশ্য এগুলাকে আমরা বলি স্ট্রিক্ট, এগুলাকে আমরা বলি স্ট্রং, এরকম আছে আর কি। তারপর লো ডিগ্রি নেগেটিভ, তারপর হাই ডিগ্রি পজিটিভ, হাই ডিগ্রি নেগেটিভ। দেখতে পাচ্ছ যত ছড়াবে ডিগ্রি তত দুর্বল হবে, মানে তত স্ট্রং থেকে আস্তে আস্তে উইক হবে। এটা পারফেক্ট, এটা উইক, এটা স্ট্রং। প্রথমগুলো হচ্ছে পজিটিভ, পরেগুলো হচ্ছে নেগেটিভ, তাই না? পারফেক্ট পজিটিভ এটাকে আমরা বলি স্ট্রিক্ট বলি অনেক সময়। এটা হচ্ছে তোমার হাই ডিগ্রি, এটাকে আমরা বলি স্ট্রং। এটা হচ্ছে লো ডিগ্রি, এটাকে আমরা বলি উইক। ঠিক আছে? এটা পজিটিভ। সিমিলারলি পরেগুলো হচ্ছে নেগেটিভ। আর এই দুইটার অবস্থা কি দেখো তো, কোন ডিরেকশন খুঁজে পাচ্ছ? না। তাহলে এগুলা কি? নন কোরিলেটেড। কি এগুলো বলো তো? নন কোরিলেটেড। এখানে কিছু জিনিস মাথায় রাখতে হবে যে কোরিলেশন কোএফিসিয়েন্ট অলওয়েজ -1 থেকে +1। অনেকে আমি দেখি যে এটা বাইরে যায়, এটা বাইরে যাওয়া মাত্র এটা কেটে দিব আর কি, আর কিছু খেয়াল করব না, কারণ এটা হচ্ছে একদম এলিমেন্টারি বিষয় যে এটা -1 থেকে +1 এর বাইরে মধ্যে থাকবে, এর বাইরে যাওয়ার কোনো চান্সই নেই। বুঝতে পেরেছো? এই জি স্যার। রিডিং গুলা পড়বা। যেমন এখানে দেখো এগুলো স্ক্যাটার্ড, কোনো রিলেশন নাই, সো কোরিলেশন কত এখানে? 0। তারপরে এখানে মোটামুটি তুমি যদি চাও এই শেষ আর প্রথমটার মধ্যে যে একটা রিলেশন তুমি ক্লিয়ার করতে পারো, মোটামুটি একটা রিলেশন চাইলে পাওয়া যেতে পারে, কিন্তু তারপর অনেক স্ক্যাটার্ড আছে। ক্যালকুলেশন করে দেখা গেল এটা কত? -0.3। আর 0.5 এর নিচে হলে ওটাকে বলা হয় উইক। 0.5 এর নিচে হলে কি বলে? উইক। তাহলে এটা উইক নেগেটিভ কোরিলেশন না? উইক নেগেটিভ কোরিলেশন। ঠিক আছে? আর এখানের মধ্যে দেখো তুমি যদি আঁকো, এটা মোটামুটি একটা আছে, তবে এটাও 0.5, তো এটাকেও উইক আমরা বলতে পারি। 0.5 ক্রস করলে আমরা এটাকে স্ট্রং বলবো। এটা উইক পজিটিভ কোরিলেশন, তাই না? এটা দেখো এখানে কিন্তু অনেক দূর ক্লিয়ার হয়েছে, কিন্তু তারপর কিছু এলোমেলো আছে। তাহলে এটা কি? স্ট্রং স্ট্রিক্ট এখনো বলতে পারতেছি না, স্ট্রং নেগেটিভ। এটা কিরকম কোরিলেশন বলো তো? এটা এটা স্ট্রং নেগেটিভ, এটা আরো স্ট্রং। 1 না আসা পর্যন্ত আমরা স্ট্রিক্ট বলতে পারবো না, এগুলো স্ট্রং নেগেটিভ পজিটিভ। এটা এটা অল্পের জন্য স্ট্রিক্ট হয় নাই, এটাও স্ট্রং নেগেটিভ। তাহলে 0 হলে কোরিলেশন নাই। পজিটিভ নেগেটিভে যদি 0.5 থেকে 0 মধ্যে হয় তাহলে আমরা বলবো উইক। আর 1 এর নিচে বা 0.5 এর উপরে এটা হলে আমরা বলবো স্ট্রং। আর +-1 হলে বলবো স্ট্রিক্ট অথবা পারফেক্ট। বুঝতে পেরেছো? রিগ্রেশন অ্যানালাইসিসের কাজ কি? এটা কাজ হচ্ছে রিগ্রেশন অ্যানালাইসিস ইনভলভস আইডেন্টিফাইং দ্য রিলেশন বিটুইন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল উইথ ওয়ান অর মোর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। অর্থাৎ এদের মধ্যে রিলেশন যদি থাকে তাহলে রিলেশনটা কেমন এটা আইডেন্টিফাই করা হচ্ছে রিগ্রেশন অ্যানালাইসিসের কাজ। এটা আইডেন্টিফাই করাটা কার কাজ?
ঠিক আছে, এটা রিগ্রেশন অ্যানালাইসিসের কাজ যে কতটুকু এর মধ্যে সম্পর্ক আছে। তো এখানে বলা হচ্ছে the dependent variable is shown by y in and independent variable shown by x in the regression analysis। এখানে কিন্তু সবসময় যে x ই তোমার ডিপেন্ডেন্ট হবে ইন্ডিপেন্ডেন্ট হবে তার কোনো গ্যারান্টি নাই। এটা ডিস্ট্রিবিউশন কি করবে, ভ্যারি করবে না। আপাতত এখানে x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর y টা হচ্ছে কি ডিপেন্ডেন্ট। বুঝতে পেরেছো? হ্যালো, জি স্যার। কিন্তু তোমরা জি, কাকে স্যার। ইন্ডিপেন্ডেন্ট কাকে ডিপেন্ডেন্ট ধরবে এটা কিন্তু আমরা কোশ্চেনে বলে দিব। সো তোমার আসলে কোনো এখানে নিজে ধরা কোনো রাইট নাই। কোশ্চেন আমরা যেদিক থেকে বলবো সেদিক থেকে কাজ করতে হবে। আর একটা রিগ্রেশন লাইন যদি তুমি আঁকো তার পজিটিভ নেগেটিভ কিছু ভ্যালু থাকবে, কিন্তু মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট যে লাইনটা তার মাঝ বরাবর দিয়ে যাবে, কিছু পজিটিভ থাকবে কিছু নেগেটিভ থাকবে, কিন্তু লাইনটা কি যাবে মাঝখান দিয়ে যাবে না। আচ্ছা আমরা চেষ্টা করব যত বেশি সংখ্যক যত বেশি সংখ্যক ডাটাকে সে টাচ করতে পারে, আমরা চেষ্টা করব সর্বোচ্চ সংখ্যক ডাটাকে ইন্টারসেক্ট করতে। ঠিক আছে, এটাকে এই যে লাইন দিয়ে আমরা যেটা মেজার করতে এটা বলা লিনিয়ার রিগ্রেশন। এটা একটু রিডিং পড়বা। This is a linear approach to modeling the relation between the scalar components. Scalar component মানে হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু আর কি। এগুলো আমি তোমাদের রিডিং পড়ার জন্য বলতেছি, তাহলে ম্যাথটা বুঝতে ইজি হবে, নিজেরা দেখবা। এই দেখো, এটা লিনিয়ার রিলেশনশিপ পজিটিভলি, এটা লিনিয়ার রিলেশনশিপ নেগেটিভলি, আর এটা লিনিয়ার রিলেশনশিপ নয়, কারণ এটা গ্রাফিক্যালি আমরা লাইন আঁকলে আমরা সর্বোচ্চ পয়েন্টকে ইন্টারসেক্ট করতে পারতেছি না, তাই না? ঠিক আছে, জি স্যার। হ্যালো, আচ্ছা। তো এখানে রিগ্রেশন কোরিলেশন কোনটা কি এটা বেসিক আকারে এখানে বলা আছে, নিজে ট্রাই করবা। আমি এখানে টাইম কিল করতে চাচ্ছি না, আমি তোমাদের ক্যালকুলেশন নিয়ে যাচ্ছি যে কোরিলেশন কোএফিসিয়েন্ট কিভাবে ক্যালকুলেট করা যায়। দেখো, এটা হচ্ছে কোরিলেশন কোএফিসিয়েন্টের মূল ফর্মুলা, ঠিক আছে, কিন্তু এই যে প্রথম যে ফর্মুলাটা দিয়েছে সেটা ডেফিনিটিভ ফর্মুলা। এই ডেফিনিটিভ ফর্মুলা আসলে সরাসরি ইউজ করা যায় না, যার জন্য আমরা এটাকে ক্যালকুলেশন করে নিয়ে এই পরে ফর্মুলাটা নিয়ে আসছি। এই পরে যেটা ফর্মুলা আমরা পাচ্ছি এটাই হচ্ছে তোমার ওয়ার্কিং ফর্মুলা, আমরা এটা ইউজ করি। বুঝতে পেরেছো? আগেরটা না, আগেরটা হচ্ছে ডেফিনিটিভ ফর্মুলা, আর পরেরটা হচ্ছে ওয়ার্কিং ফর্মুলা, আমরা এটা ব্যবহার করব। তাহলে আমার কি কি লাগবে? আমার এখানে সাম অফ এক্স লাগবে, সাম অফ ওয়াই লাগবে, সাম অফ এক্স ওয়াই লাগবে, তারপর সাম অফ এক্স স্কয়ার লাগবে, সাম অফ কি লাগবে ওয়াই স্কয়ার লাগবে। তাহলে এগুলো যদি আমি পেয়ে যাই ওয়াই স্কয়ার। তাহলে আমি এখানে সরাসরি কি পাবো, এদের মধ্যে আর পেয়ে যাব। এবং দেখো তুমি এখানে আর এবং ওয়াই যদি ইন্টারসেক্ট করো, সরি ইন্টারচেঞ্জ করো, তাহলে কিন্তু এটা কোনো ফরম্যাট কোনো চেঞ্জ হচ্ছে না, হচ্ছে? তাহলে এই যে আর অফ এক্স ওয়াই এন্ড আর অফ ওয়াই এক্স সেম, দ্যাট মিন্স কোরিলেশন কোএফিসিয়েন্ট হচ্ছে অ্যাকচুয়ালি সিমেট্রিক। তুমি যেদিক থেকে চিন্তা করো না কেন ভ্যালু কি হবে, সেম হবে। আচ্ছা, এখন এখানে একটা বিষয় আছে, হোয়াট ইজ এন? এন ইজ নাম্বার অফ ইনপুটস, দ্যাট মিন্স আমরা কতগুলো এক্স ওয়াই নিচ্ছি, অর্থাৎ কতজনের মধ্যে কম্পেয়ার করতেছি। ওই যে তোমাদের একটু আগে বললাম না 10 জন স্টুডেন্টের হাইট এবং ওয়েট নাও, তাহলে এন কত সেখানে? 10 না? এটাই হচ্ছে এন। কিন্তু এখানেও কথা আছে, ওই যে আমরা যেমন এক্স ওয়াই ক্ষেত্রে বলে আসছিলাম অ্যারিথমেটিক মিন, তারপরে ভেরিয়েন্সের ক্ষেত্রে বলেছিলাম এগুলো যখন অনেক বড় হয় ক্যালকুলেট করাটা অনেক সময় সাপেক্ষ হয়ে যায়। সেম কথা এখানেও প্রযোজ্য। অনেক সময় আমরা তো হাইট ওয়েট নিয়ে কাজ করি, এগুলো ছোট ছোট সংখ্যা, কিন্তু ধরো বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যখন কাজ করে এদের ভেরিয়েবল গুলোর ভ্যালু অনেক বড় বড় হয়, এদের মধ্যে রিলেশনশিপ যখন বিল্ড আপ করার চেষ্টা করে তখন না এত সহজে তুমি এটা করতে পারবে না, তখন এক্স এবং ওয়াই কে ছোট করার দরকার হয়, এভাবে স্কেলিং করার দরকার হয়। দেখতে পাচ্ছ? জি স্যার। কিন্তু এখানে দেখো এক্স ওয়াই কিন্তু ক্লাস আকারে দেওয়া নাই, এক্স ওয়াই জাস্ট ভ্যালু দেওয়া আছে। তাহলে এখানে মধ্যে এ কি বি কি এইচ এবং কে এরা কারা এটা জানা দরকার আছে না? ওকে, সেখানে এ এবং বি হচ্ছে, এ হচ্ছে এই যে এক্স গুলো আমি দিয়েছি এটা মাঝামাঝি যখন যে কোনো একটাকে তুমি ধরে নিবা এ, তোমার ইচ্ছা। সিমিলারলি
অনেকগুলো ওয়াই দিব না তোমাকে? ওয়াই এর মাঝামাঝি একটা ভ্যালু তুমি ধরে নিবা, সেটা হবে কি? বি। ঠিক আছে, সেটা কি ধরতে হবে? বি ধরতে হবে। আমার কথা বুঝতে পারতেছো? এখন প্রশ্ন হচ্ছে এ বি তো আমরা মাঝামাঝি কিছু ভ্যালু ধরে নেব, কিন্তু এইচ এবং কে এরা কারা? এখানে তো কোনো ক্লাস নাই, তার মানে এইচ গুলো ক্লাস সাইজ বলার কোনো সুযোগ নাই। এরা কারা? হ্যালো, এরা কারা? জি স্যার। এরা হচ্ছে স্কেল, কিন্তু এখানে তো স্কেল মানে ক্লাস সাইজ তুমি ধরতে পারতেছো না, তাহলে কিভাবে ধরবা? আমি বলবো তোমাকে, তোমার একটু অ্যাজিউম করো, কিভাবে ধরবা? নুমায় আসো তুমি? জি কিভাবে স্যার। ধরবা একটু অ্যাজিউম করো তো। রাফসান, এনি আইডিয়া? হ্যালো, রাফসান প্রেজেন্ট? আচ্ছা, এখন এখানে বিষয় হচ্ছে যখন আমরা এগুলো দিব তুমি দেখে নিবা এক্স এর মিনিমাম কত ম্যাক্সিমাম কত, তাহলে এক্স এর একটা রেঞ্জ তোমার আনুমানিক চলে আসবে না? জি স্যার। ওখান থেকে দেখবা যদি ধরো রেঞ্জ যদি 20-30 হয় তাহলে 5 ধরতে পারো, রেঞ্জ যদি 100 থেকে 200-300 মধ্যে হয় তাহলে 10 করে ধরতে পারো। অর্থাৎ এটা সুইটেবল স্কেল, এখানে কোনো মনে করো যে ফিক্স কিছু নাই, সুইটেবলি এটা স্কেলিং করতে হবে। বুঝতে পেরেছো? এটা তোমার উপরে, কিন্তু আলটিমেটলি তোমাকে পরে কিন্তু এটা ব্যাক করতে হবে। সো ধরতে হবে হিসেব ধরবা যেটা যেটা ব্যাক করতে সুবিধা হয়। এই জন্য আমরা সাধারণত এগুলো 5-এর গুণিতকে ধরি, 5, 10, 20, এর বাইরে আমরা যাই না। বুঝতে পেরেছো? আর দেখবা আমার এখানের মধ্যে আমি 5 এবং 10-এর মধ্যে থাকবো, হয় 5 অথবা 10, এর ভিতরে বাইরে আমি যাব না। এইচ এবং কে এর ভ্যালু ক্লিয়ার? তো जी सर। এখানে যদি আমি ক্যালকুলেট করতে চাই এক্স ইকুয়াল কত লেখা যায়? এ প্লাস ইউএইচ হয় না? এক্স ইকুয়াল কত? স্যার a প্লাস q বাই এটা একটু চিন্তা করো। স্যার এ প্লাস ইউএইচ। এ প্লাস UH ইউএইচ আর ওয়াই ইকুয়াল টু কত? বি প্লাস ভি কে না? জি স্যার। জি স্যার। সেই ভ্যালুগুলো তুমি যদি ইনপুট দাও দেখবা সব জায়গাতে কাটাকাটি হওয়ার পরে, অর্থাৎ এখানের মধ্যে আহ, এখানে এক্স মাইনাস এক্স বার, সেখানে দেখবা দুই জায়গা থেকে এইচ, তোমার এইচ আসবে, এখানে দুই জায়গা থেকে কে আসবে, আবার নিচ থেকে এইচ এস কে আসবে, দেখবা আলটিমেটলি ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হয়ে দেখবা এটাই থাকবে, অর্থাৎ সেটা কোনো শর্টকাট করার পরেও তার কোনো চেঞ্জ আসবে না। ঠিক আছে? দ্যাট মিন্স এখান থেকে আমরা যদি এক্স এবং ওয়াই ভ্যালু যদি এখানে বসিয়ে দিই দেখবা যে এই ফর্মে চলে আসবে আফটার সিম্পলিফিকেশন। বুঝতে পারতেছো? স্যার তাহলে এখানে এটা থেকে আমি যেমন ওয়ার্কিং ফর্মুলায় আসতে পারছি, তাহলে এখান থেকে আমি ওয়ার্কিং ফর্মুলা আসতে পারবো না এটাতে? পারবো কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো আমি যে এখানের মধ্যে এ এবং কে তোমার এইচ অ্যাপ্লাই করলাম, বি এবং কে অ্যাপ্লাই করলাম, কোনোটাকে আমার এখানে ডিস্টার্ব করছে? করে নাই। দেখো এখানে কিন্তু এ বি এইচ কে কিছু নাই, আছে? না স্যার। এই জন্য বলা হচ্ছে কোরিলেশন কোএফিসিয়েন্ট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য শিফট এন্ড স্কেল। অর্থাৎ তুমি তাকে শিফট করো, স্কেলিং করো, আলটিমেটলি তোমার ভ্যালুর কোনো চেঞ্জ হবে না। সো তুমি ইজিলি এখানে শিফটিংও করতে পারবা, স্কেলিংও করতে পারবা। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখানে কিন্তু দুটো ফর্মুলা অ্যাপ্লাই করব। হয় আমরা এটা অ্যাপ্লাই করব
ডিরেক্টলি আর যে ডাটা বড় হয়ে যায় আমরা এটা অ্যাপ্লাই করব। এই দুটো হচ্ছে ওয়ার্কিং ফর্মুলা। তাহলে নিশ্চয়ই আমরা এই দুটো অ্যাপ্লাই করব না। ডিরেক্ট ফর্মুলা যেগুলো সেগুলো আমরা অ্যাপ্লাই করব না, কারণ এটা আমাদের টাইম নষ্ট করবে, ঠিক না? আমি কিন্তু ফর্মুলাগুলো একটু দেখে রাখো কিন্তু। n sum of x y minus sum of x sum of y divided by root over n into sum of x square minus sum of x whole square bracket within bracket আবার n sum of y square minus sum of y whole square। সিমিলারলি এর পরেরটাতে x এর জায়গায় u, y টাতে v। দেখছো? এক্সেলে গেলে কিন্তু এখানে ফিরে আসবো না, সো দেখে রাখো। দেখতে পাচ্ছো? জি স্যার। জি স্যার। এখন চলো আমরা ধরি যে আর এক্স ওয়াই নট ইকুয়াল টু 0। তার মানে কি এদের মধ্যে অবভিয়াসলি একটা রিলেশন আছে, আছে না? এর মধ্যে কি আছে? একটা অবশ্যই কি আছে। এটা আমার সাথে টক করা তাহলে সুবিধা হয় আমার বুঝাইতে। তাহলে এদের মধ্যে একটা অবশ্যই রিলেশন আছে, ঠিক আছে? তো এদের মধ্যে রিলেশন যদি থাকে, এক্ষেত্রে কোশ্চেন দাঁড়ায় যে হুইচ ইজ ডমিন্যান্ট। কোশ্চেন দাঁড়ায় কি হুইচ ইজ ডমিন্যান্ট, ঠিক আছে? এই ডমিনেন্সটা আমরা এখন মেজার করব। আচ্ছা, তাহলে এখন আমাদের ডমিনেন্স টেস্ট করতে হবে। কিন্তু এলিমেন্টাল তো আমরা জানি না যে কে ডমিন্যান্ট, আমরা কি জানি? তোমরা কেউ জানো? তাহলে আমরা আমাদেরকে দুইটাই টেস্ট করতে হবে, না তারপর স্যার। যেটা ভ্যালু বেশি সেটাকে আমরা ডমিন্যান্ট বলবো। ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে না? ঠিক আছে? তোমাকে যদি বলা হয় জাস্টিফাই দ্য ডমিনেন্স, তাহলে তোমাকে দুটাই ক্যালকুলেট করতে হবে। কিন্তু আমি যদি তোমাকে বলি যে ফাইন্ড দ্য রিগ্রেশন কোএফিসিয়েন্ট y অন x, তাহলে তোমাকে মেজার করতে হবে এটা। অথবা আমি যদি বলি ফাইন্ড দ্য রিগ্রেশন কোএফিসিয়েন্ট x অন y, তাহলে মেজার করতে হবে এটা। তাহলে কোশ্চেনটা দুই রকম হইতে পারে। আমি যদি ডমিনেন্স বলে দিই, অর্থাৎ কোনটা মেজার করতে হবে, সেখানে তোমার কাজ কমে গেল। আর তোমাকে যদি জিজ্ঞেস করি যে কোনটা ডমিনেন্ট, তখন তোমার কি করতে হবে? দুটাই ক্যালকুলেট করতে হবে না তখন? জি স্যার, তারপর কম্পেয়ার। জি স্যার, দুইটা করতে হবে। তখন তাদেরকে মধ্যে কম্পেয়ার করতে হবে। তবে তোমার জন্য ভালো খবর যেটা, সেটা হচ্ছে মোস্ট অফ দ্য কেসেস কোশ্চেনের ভলিউম কমানোর জন্য আমরা এটা বলেই দিই যে এইভাবে করো, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন অনেকে এটা নিয়ে একটু ঝামেলায় থাকে যে আমি এটা এতগুলো ফর্মুলা কিভাবে মনে রাখবো। তোমার কাছে মনে হচ্ছে না যে এতগুলো ফর্মুলা কিভাবে মনে রাখবো? জি স্যার। আচ্ছা, এটা কোনো ব্যাপারই না। আমি তোমাকে বলি, তুমি জাস্ট একটা ফর্মুলা মনে রাখবা, এই ফর্মুলাটা। এই ফর্মুলাতে তোমার মনে রাখতে হবে এক্স এর জায়গায় ইউ, এক্স জায়গায় ইউ, ওয়াই জায়গায় ভি দিলে তুমি কি পাবা? শিফটেডটা পেয়ে যাবা, শিফটেড এন্ড স্কেলটা পেয়ে যাবা, তাই না? ঠিক কিনা? জি স্যার। আচ্ছা, আবার এখন তুমি রিগ্রেশনটা পেতে যাচ্ছ। রিগ্রেশনটা পাওয়ার জন্য তোমার যেটা করতে হবে, এখানে কিন্তু দুইটা পার্ট, একটা হচ্ছে নিউমারেটর আর একটা কি ডিনোমিনেটর না? জি স্যার। এখানে নিউমারেটর কখনো চেঞ্জ হবে না। দেখো দুইটাতে নিউমারেটর সেম না? নিউমারেটর কোনো চেঞ্জ হয়েছে? না স্যার। নিউমারেটর সেম না? চেঞ্জটা কোথায়? ডিনোমিনেটর জি হয়েছে। স্যার। এখানে বলছে y অন x, তার মানে x ডমিনেন্ট। y অন x তার মানে কি এক্সটা কি ডমিনেন্ট। ডমিনেন্ট। জাস্ট তুমি এই যে এখানের মধ্যে ডিনোমিনেটরে এক্সটাকে ওয়াইটাকে এক্স দ্বারা রিপ্লেস করে দিবা, তাহলে এক্স এর বিষয়টা দুইবার আসবে, তার রুট স্কয়ার ক্যান্সেল হয়ে যাবে না? হবে কিনা? জি স্যার। সিম্পলি ওই কাজটাই হয়েছে। দেখো এক্স এর ফ্যাক্টরটা দুইবার আসছে, তারপরে তোমার কি হয়েছে, সেটা রুট স্কয়ার ক্যান্সেল হয়ে গেছে। বি কেয়ারফুল, এটা হচ্ছে সাম অফ এক্স স্কয়ার, এটা হচ্ছে সাম অফ এক্স ইন্টু ওয়াই। তুমি আবার এটাকে এটাতে কাটার চেষ্টা করবা না, এটা কখনোই কাটা যায় না, কারণ এটা সামের ভিতরে ফ্যাক্টর, সামের বাইরে না। বুঝতে পারছো? সিমিলারলি যখন ওয়াই তোমার ডমিনেন্ট, তখন তুমি কি করবা?
ওয়াই ডমিনেটর হলে তোমার ডিনোমিনেটরে এখন ওয়াইটা এক্সটাকে ওয়াই দিয়ে রিপ্লেস করে দিবা না? ঠিক আছে, বুঝতে পারতেছো? জি স্যার। তার দেখো ফর্মুলা কিন্তু এই একটাই, যখন এক্স ডমিনেন্ট তখন এক্স এর পার্টটা থাকবে রুট উঠে যাবে, আর যখন ওয়াই ডমিনেন্ট তখন ওয়াই পার্টটা থাকবে রুটটা উঠে যাবে। ব্যাপারটা এই না? দেখো, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, সিমিলারলি তুমি যখন ওয়ার্কিং ফর্মুলা চলে যাবা, একই ফর্মুলা কিন্তু উপরটা ঠিক আছে, নিচে এক্স এর পার্ট রুট উঠে যাবে, এখানেও একই অবস্থা, ওয়াই পার্টে রুট উঠে যাবে, তাই না? এটাও কিন্তু মিল আছে, এই দেখো মিল আসছে না? জাস্ট যখন এক্স ডমিনেন্ট তখন ওয়াই পার্ট বাদ হয়ে যাবে, রুট উঠে যাবে, আর যখন ওয়াই ডমিনেন্ট তখন এক্স এর পার্ট চলে যাবে, রুট উঠে যাবে, তাই না? ঠিক আছে কিনা? হ্যালো, জি স্যার। বুঝতে পেরেছো? তার মানে তোমাকে ফর্মুলা একটাই মনে রাখতে হবে। এখন বিষয় হচ্ছে তোমাকে যদি স্কেলিং করতে বলা হয়, আগে তো উপর নিচে পাওয়ার সমান ছিল, এই জন্য এখানের মধ্যে এগুলো কোনো ইফেক্ট করে নাই, কিন্তু তুমি এখন এখানে যদি ফর্মুলা এগুলা বসাও, এক্স ওয়াই ভ্যালু বসাও, তাহলে দেখবা তোমার এখানে মনে করো যে এ বি এগুলা কোনো ইফেক্ট করবে না, কিন্তু এইচ এবং কে ইফেক্ট করবে, কারণ এখন পাওয়ার সমান না। কারণ এখন যখন তুমি ওয়াই অন এক্স করতেছো তখন এক্স এর পাওয়ার বেশি, আর যখন এক্স অন ওয়াই করতেছো তখন কি ওয়াই পাওয়ার বেশি না? বেশি কিনা? যার জন্য এফেক্ট করবে। রিগ্রেশন কোএফিসিয়েন্ট যখন তুমি করবা তখন এখানের মধ্যে তোমার ওয়াই অন এক্স যখন হবে তখন ভি অন ইউ ঠিক আছে, কিন্তু তার সাথে কে বাই এইচ হবে। আর এখানে যখন তুমি এক্স অন ওয়াই বের করবা, এক্স অন ওয়াই, তখন এখানের মধ্যে ভি অফ ইউ অন ভি ঠিক আছে, কিন্তু কে বাই এইচ হবে। অর্থাৎ এখানে কিন্তু স্কেল ইফেক্ট করবে, এখানে কি করবে? স্কেলটা ইফেক্ট করবে, অর্থাৎ রিগ্রেশনে স্কেল ইফেক্ট করবে। বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। আচ্ছা, এখন তোমার অনেকে একটু প্রেসার ফিল করে যে এখানে কখন কোনটা ক্ষেত্রে এইচ বাই কে হবে, কোনটা ক্ষেত্রে কে বাই এইচ হবে। এটা মনে করা সহজ, এখানে ওয়াই বাই এক্স, তাহলে ওয়াই কনস্ট্যান্ট কে আর এক্স এর কনস্ট্যান্ট কে, এইচ না? জি স্যার, এইচ। তাহলে ওয়াই বাই এক্স আর এখানে কে বাই এইচ মিল আছে না? ঠিক আছে। জি স্যার। সিমিলারলি এখানে এক্স বাই ওয়াই, তাহলে এখানে এইচ বাই কে। তবে অ্যাজ ইউজুয়াল ওই যে তোমার এখানে এখানে তুমি জাস্ট এক্স ওয়াই কে তুমি ইউভি দ্বারা রিপ্লেস করে দিবা, তাহলে এখানে যেভাবে এটাকে শর্টকাট ফর্মুলা নেওয়া হয়েছে, এখানে দুটো শর্টকাট ফর্মুলা ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, ক্ষেত্রে এটা আপনার ফর্মুলা একটু বেশি। জি স্যার। এবার আসো, ধরো আমরা এখানের মধ্যে রিগ্রেশন কোএফিসিয়েন্ট পেয়ে গেছি, এখন আমরা রিগ্রেশন লাইন স্কেচ করতে চাই। এটা হচ্ছে রিগ্রেশন লাইনের ইকুয়েশন, y মাইনাস ওয়াই বার ইজ ইকুয়াল টু রিগ্রেশন কোএফিসিয়েন্ট অফ y অন x। যেহেতু এখানে ওয়াইটা ডিপেন্ডেন্ট, সাধারণত y ইকুয়াল টু fx যদি হয় তাহলে x টা ইন্ডিপেন্ডেন্ট হয় না? যেটা ইন্ডিপেন্ডেন্ট সেটা কিন্তু ডমিন্যান্ট। আবার বলতেছি, যেটা ইন্ডিপেন্ডেন্ট সেটা কি? ডমিনেন্ট। সেটা ডমিন্যান্ট। জাস্ট y বার ইকুয়াল টু আমরা কি জানি, সাম অফ y বাই n, আর x বার ইকুয়াল টু সাম অফ x বাই n না? তাহলে আমরা এখন যেটা করতে পারি, এখানের মধ্যে আমাদের কাছে এই বি অফ ওয়াই অন এক্স আছে, তারপর সাম অফ ওয়াই আছে, সাম অফ এক্স আছে, এটা বসায়া এটাকে সিম্পলিফাই করে আমরা ওয়াই কোড এফ এক্স একটা ফাংশন পাবো না? পাবো কিনা? ঠিক আছে, হ্যালো। জি স্যার। আচ্ছা, এখন এটা যদি পাই ওয়াই কোড এফ এক্স বা ওয়াই কোড এম এক্স প্লাস সি, এটা একটা লাইন না? লাইন কিনা? জি জি স্যার, লাইন।
সেটা হচ্ছে রিগ্রেশন লাইন y on x। দেখতে পাচ্ছ? এটা আমরা স্কেচ করব। আর যেহেতু y on x, তাহলে x এর নোন ভ্যালু ইউজ করে আমরা y এর আননোন ভ্যালু বের করতে পারবো না? পারবো কিনা? হ্যালো? সিমিলারলি আমরা যদি রিগ্রেশন লাইন অফ x on y বের করি, জাস্ট এখন আমরা x ইকুয়াল টু f অফ y একটা গ্রাফ পাবো, সেটা আমরা স্কেচ করব। তবে এক্ষেত্রে রিগ্রেশন কোএফিসিয়েন্টটা আগে ছিল y on x, দেখো y on x, আর এখন হচ্ছে x on y। এই পার্থক্যটা হবে। অবশ্য দুই লাইনের ডিরেকশন দুই দিকে হবে, এর জন্য দুটো আলাদা লাইন হবে। বুঝতে পারতেছো? জি স্যার। আচ্ছা, আমরা এগুলো প্র্যাকটিক্যালি দেখবো। এরপর এখানে মধ্যে টুকটাক কিছু রিলেশন আছে। দেখো, দুটো রিগ্রেশন কোএফিসিয়েন্ট আমরা যদি গুণ করে দিই তাহলে কি অবস্থা হয়? দুটো রিগ্রেশন কোএফিসিয়েন্ট গুণ করে দিলাম, গুণ করে দিলে এই অবস্থা আসে। দেখো, এটা মূলত কোরিলেশন কোএফিসিয়েন্টের বর্গ না? দেখো তো, জি স্যার। আচ্ছা, তাহলে যেহেতু দুটো রিগ্রেশন কোএফিসিয়েন্ট গুণফল হচ্ছে কোরিলেশন কোএফিসিয়েন্টের বর্গ, তাহলে কোরিলেশন কোএফিসিয়েন্ট কি হবে? প্লাস মাইনাস স্কয়ার রুট অফ রিগ্রেশন কোএফিসিয়েন্টস না? ঠিক আছে? বুঝতে পারতেছো? আচ্ছা, এখন এখানে একটা ইম্পর্টেন্ট ইস্যু আছে। স্কয়ার রুটের ভিতরে অলওয়েজ পজিটিভ সাইন থাকে না? রুটের ভিতরে প্রবলেম। আচ্ছা, তার মানে হচ্ছে এটা পজিটিভ হইতে হলে দুটো সেম সাইনের হইতে হবে। তার মানে রিগ্রেশন কোএফিসিয়েন্ট হয় দুটাই পজিটিভ হবে, নাকি দুটাই কি হবে? নেগেটিভ হবে। হয় দুটাই পজিটিভ হবে, আর নাইলে দুটাই কি হবে? নেগেটিভ হবে। আর না হলে আমার এই জায়গাটা কি হবে? এটা মিলবে না। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় আসো, এখানে রুটের আগে কি আছে? প্লাস মাইনাস আছে না? আছে কিনা? জি স্যার। আচ্ছা, দুটাই যদি পজিটিভ হয় তাহলে আমরা প্লাস সাইনটা নিব, আর দুটাই যদি নেগেটিভ হয় তাহলে আমরা কি সাইনটা নিব? মাইনাস সাইনটা নিব। হ্যাঁ, দুটাই পজিটিভ হলে প্লাস সাইন নিব, আর দুটাই নেগেটিভ হলে মাইনাস সাইন নিব। ঠিক আছে? মাইনাস কারণ তারা তো গুণ হয়ে আলটিমেটলি তাদের চিহ্ন চলে যাবে, এজন্য চিহ্নটা বাইরে থেকে নিতে হবে। বুঝতে পেরেছো? এই জি স্যার। নেক্সট হচ্ছে, দেখো এই নোটেশন গুলো আমাদের আসলে দরকার আছে। এই নোটেশন গুলো আমরা এখানে দেখো, এটা কি x মাইনাস এক্স বার হোল স্কয়ার বাই n, এটা অ্যাকচুয়ালি তোমার নন গ্রুপ ডাটার ক্ষেত্রে ভেরিয়েন্স। এটা হচ্ছে নন গ্রুপ ডাটার ক্ষেত্রে কি x এর ভেরিয়েন্স না? এটাকে লেখা হয় SXX। এটা একটা নোটেশন। সিমিলারলি এটা হচ্ছে নন গ্রুপ ডাটার ক্ষেত্রে y এর ভেরিয়েন্স, এটা লেখা হয় SYY। আর এটা হচ্ছে নন গ্রুপ ডাটার ক্ষেত্রে এটা বলা কোভেরিয়েন্স। কি বলা হয় তাকে? কোভেরিয়েন্স। এগুলো দিয়ে অবশ্য ম্যাথ করবো না, তারপর তোমাদের জানাই রাখি, কখনো হয়তো তোমাদের রিয়েল লাইফে লাগতে পারে। এই যে দেখো, SXY is called the covariance between x and y denoted by cov this। এটা হচ্ছে এদের মধ্যে সম্পর্ক আছে কি নাই। এখন মজার বিষয় হচ্ছে, আমরা যে রিগ্রেশন কোএফিসিয়েন্ট যেটা পেয়েছিলাম, দেখো কোরিলেশন কোএফিসিয়েন্ট আমরা যেটা পেয়েছিলাম সেটা যে আমরা একটু চিন্তা মেজার করি। হ্যাঁ, আমাদের এটা কি ছিল? আমার কোরিলেশন কোএফিসিয়েন্ট RXY কি ছিল?
আমি ওখানে যেটা লিখতে পারি সাম অফ x মাইনাস এক্স বার হোল স্কোয়ার, তাই না? আর y মাইনাস ওয়াই বার এরকমই তো ছিল, তাই না? আমি চাইলে এখানে কিন্তু n দিয়ে ভাগ করে দিতে পারি। সিমিলারলি আমার নিচের পার্ট যেটা ছিল ওখানে, সরি এই nটা ক্যাপিটাল হবে, এটাকে যদি n দিয়ে ভাগ করি, নিচে আমার রুটের ভিতর উভয় অংশকে কি করতে হবে? n দিয়ে ভাগ করে দিতে হবে না? দেখো তো, কারণ এখানে রুট আছে তো এই জন্য দুটো n করতে হবে, নাহলে ম্যাচ করবে না। বুঝতে পারছো? দেখো তো এবার লেখা যায় কিনা। জাস্ট আমার যে রিগ্রেশন কোরিলেশন কোএফিসিয়েন্ট যেটা ছিল এটাকে আমি উপর নিচে n দিয়ে ভাগ করে দিছি, তাই না? করা যায় কিনা? হ্যালো, যায় না? জি স্যার। জি স্যার করা যায়। আচ্ছা, যদি এটা করাই যায়, দেখো এটাকে আমি লিখতে পারি ডেল্টা এক্স ওয়াই, নিচে দেখো এই যে এখানে কিন্তু দিস ইকুয়াল টু ডেল্টা এক্স হোল স্কোয়ার, কিন্তু যেহেতু এখানে রুট আছে তাহলে ডেল্টা এক্স ডেল্টা ওয়াই হবে না? ডেল্টা এক্স ডেল্টা ওয়াই হবে কিনা? ঠিক আছে। সিমিলার প্যাটার্নে দেখো আমরা এই দুটো লিখতে পারি, দ্যাট ইজ রিগ্রেশন কোএফিসিয়েন্টের উপর নিচে যদি আমি n দিয়ে ভাগ করি তাহলে এটা লিখতে পারি y অন x এর ক্ষেত্রে, আর এটা লিখতে পারি x অন y এর ক্ষেত্রে। ঠিক আছে, দেখা যায় না? এখন দেখো আমরা কাজ করি, আমরা যদি এখানে এই কাজটা করি যে তোমার b অফ y বাই y অন x ডিভাইড বাই আর এক্স ওয়াই, আর এক্স ওয়াই যদি আমি ভাগটা করি তাহলে কি হবে? আর এক্স ওয়াই, তাহলে কেমন হয় বলো তো? জাস্ট আমি এটা দিয়ে আর এটাকে এটা ভাগ করে দিই, উপরে এটা কিন্তু তোমার সিগমা এক্স ওয়াই কাটা চলে যাবে। ঠিক আছে, তো আমার এখানে আসবে সিগমা এক্স হোল স্কোয়ার বাই সিগমা এক্স সিগমা ওয়াই না? তাহলে ব্যাপারটা কেমন হয়? এখান থেকে বি ওয়াই অন এক্স যদি আমি হিসাব করি, এখানে জাস্ট আর এক্স ওয়াই সিগমা এক্স বাই সিগমা ওয়াই না? দেখো তো, উল্টা করলাম, আর এক্স ওয়াইটা হচ্ছে আর এক্স ওয়াইটার নিচে, না উল্টো হয়েছে, ডেফিনেটলি উল্টো হয়েছে। সিগমা এক্স সিগমা ওয়াইটা হচ্ছে উপরে, সিগমা এক্স সিগমা ওয়াইটা হচ্ছে উপরে, কারণ বি আরেকটা এখানে উল্টা তো, কাটাকাটি করলে এরকম হবে সিগমা এক্স স্কোয়ার। তাহলে আমি লিখতে পারবো বি অফ ওয়াই অন এক্স ইজ ইকুয়াল টু আর এক্স ওয়াই সিগমা ওয়াই বাই সিগমা এক্স। দ্যাট মিনস এগুলো কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন না? ঠিক আছে, তার মানে আমরা এটা লিখতে পারি, যেটা এটা ভাগ করে দিলে সিমিলারলি আমরা এটাও লিখতে পারি। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তাহলে এই হচ্ছে অবস্থা। আজকে মনে হয় ম্যাথে যাওয়া যাবে না, আজকে আমরা জাস্ট তাহলে থিওরিগুলোতে থাকি, তোমার থিওরিগুলো দেখে নিও, নেক্সট দিন আমরা ম্যাথটা দেখাবো। ঠিক আছে, আচ্ছা একদম লাস্ট টপিক আমরা চলে আসছি, একদম শেষ টপিক, সে হচ্ছে আচ্ছা এই রিলেশনগুলো বুঝতে পারছো? রিলেশনগুলো কিভাবে আসছে? এগুলো এই পেজটা তোমাদের ইয়েতে লাগবে না, আমরা যে শীটটা তোমাদের করাবো সেখানে লাগবে না, কিন্তু রিয়েল লাইফে অনেক জায়গাতে লাগবে। এই পেজ নাম্বার হচ্ছে 18। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখো আমরা একদম লাস্ট টপিকে চলে আসছি, আমাদের র্যাঙ্ক কোরিলেশন। র্যাঙ্ক কোরিলেশন যাওয়ার আগে তোমাদেরকে আমি একটা কথা বলি। আমরা কিছুদিন আগে একটা ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড করেছিলাম। অলিম্পিয়াডে আমরা মনে করো প্রথম 10 জনকে আমরা গিফট দিয়েছিলাম। ঠিক আছে,
আমরা শুধুমাত্র বলেছি যে তুমি ফার্স্ট, তুমি সেকেন্ড, তুমি থার্ড। আমরা কিন্তু বলি নাই কে কত নাম্বার পাইছে। তাহলে এক্ষেত্রে আসলে আমরা কি করলাম? আমরা কি করেছি তাদের? হ্যাঁ, র্যাঙ্ক করা হয়েছে। রাইট, র্যাঙ্কিং করেছি। তো এরকম ধরো আমরা ইউআই তো 10 জন স্টুডেন্টের মধ্যে আমরা র্যাঙ্কিং করলাম, আবার নর্থ সাউথে 10 জন স্টুডেন্টের মধ্যে র্যাঙ্কিং করলাম। তাহলে এখন যদি আমাদের এর মধ্যে কোরিলেশনটা দেখতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? নিশ্চয়ই র্যাঙ্ক কোরিলেশন করতে হবে, বিকজ তাদের ডাটা আমরা দেই নাই, দিছি? না স্যার। তাহলে এই স্টুডেন্টের মধ্যে যদি আমাকে কোরিলেশন মেজার করতে হয়, তাহলে আমাকে র্যাঙ্ক কোরিলেশন করতে হবে। আরেকটু ক্লিয়ার করেই বলি, ধরো আমার এখানে আমি দুইটা কোর্স নিচ্ছি, একটা হচ্ছে ম্যাথ 1 আর একটা হচ্ছে ম্যাথ 2। আমি 10 জন স্টুডেন্ট পড়াইলাম। প্রথম বছর আমি যখন ম্যাথ 1 করলাম, তখন আমি তাদের মধ্যে নাম্বার না দিয়ে তাদেরকে একটা র্যাঙ্কিং করে দিলাম, যে তুমি ফার্স্ট, তুমি সেকেন্ড, তুমি থার্ড, এরকম। পরের বছর আমি যাদেরকে ম্যাথ 2 আবার যখন করাইলাম, তখন তাদেরকে আবার র্যাঙ্কিং করে দিলাম। দেখা গেল কারো র্যাঙ্কিং কমে গেছে, বেড়ে গেছে, এরকম কিছু চেঞ্জ হয়ে যায় না? একই পজিশনকে সবাই ধরে রাখতে পারে? তাহলে তার আগের বছরের পরের বছরের কোরিলেশন আছে কিনা, মানে আগে ভালো করলে পরেও ভালো করবে কিনা, আগে খারাপ করলে পরেও খারাপ করবে কিনা, এটা ডিপেন্ড করে আমরা কি করতে পারি, একটা র্যাঙ্কিং এর মধ্যে একটা কোরিলেশন ফাইন্ড আউট করতে পারি না? এটা বলা হয় র্যাঙ্ক কোরিলেশন। এটা নির্ণয় করার ফর্মুলা হচ্ছে এটা, আর অফ র্যাঙ্ক। এবং প্রশ্ন হচ্ছে এগুলা কোনটা কি কোয়ান্টিটি? এখানে প্রথম হচ্ছে আমাকে প্রথমে এন হচ্ছে আমি কয়জনকে নিয়ে র্যাঙ্কিং করতেছি, এনটা কি বলতো? কয়জনকে নিয়ে আমি র্যাঙ্কিং করতেছি। এক্সআই হচ্ছে কোন একটা পার্টিকুলার স্টুডেন্টের প্রথম বছরের র্যাঙ্কিং, আর ওয়াইটা হচ্ছে তার দ্বিতীয় বছরের র্যাঙ্কিং। বুঝতে পারছো? তার ডিটা কি? তার র্যাঙ্কিং এর ডিফারেন্স না? ডিটা কি বলতো? র্যাঙ্কিং ডিফারেন্স। র্যাঙ্কিং ডিফারেন্স। জাস্ট তুমি এগুলা বের করবা, বের করে এখানে বসাইলে র্যাঙ্কের কোরিলেশনটা পেয়ে যাবা। বুঝতে পারছো? তাহলে আজকে শুধু আমরা র্যাঙ্ক কোরিলেশন এক্সাম্পলটা দেখি, অন্যগুলো আমরা নেক্সট দিন করব। ঠিক আছে? কারণ এখানে চ্যাপ্টারটা আজকে শেষ করা সম্ভব না। তাহলে তোমাদের কাজ কি বলো তো? তোমাদের কাজ এখন 3টা। নাম্বার 1, অ্যাসাইনমেন্ট শুরু করা। টু ডু লিস্ট ঠিক করতেছো, কি করতে হবে? নাম্বার 1, অ্যাসাইনমেন্ট শুরু করা। ঠিক আছে? জি স্যার। নাম্বার 2 হচ্ছে ক্লাস টেস্টের প্রিপারেশন নেওয়া। আর নাম্বার 3 হচ্ছে এই চ্যাপ্টারের ফর্মুলাগুলো দেখে রাখা। এই চ্যাপ্টার ম্যাথগুলো কোন দিন করা হবে? নেক্সট দিন, ক্লাস টেস্টের পরে। ঠিক আছে? জি স্যার। তাহলে এই চ্যাপ্টারের একটা মাত্র টপিক আমরা দেখাবো এক্সেল শিটে, সেটা আমি তোমাদের এখন দেখাই দিচ্ছি। এটা হচ্ছে র্যাঙ্ক কোরিলেশনটা দেখাই দিব, কারণ এটা খুবই সহজ একটা বিষয়। হ্যাঁ, নিউ এডিটেড অ্যাসাইনমেন্টটা আমি গ্রুপে দিয়ে দিব। দেখো এখানে আমি শুধু র্যাঙ্ক কোরিলেশনটা দেখাবো তোমাদের আজকে। এই যে দেখো, বাকিটা দেখার দরকার নাই, এগুলো নেক্সট দিন বুঝাবো। এখানে দেখো আমার 1 থেকে 10, এটা রিয়েলি আমি একটা কাজ করেছিলাম। আমার 10 জন স্টুডেন্টের 2টা ম্যাথ কোর্সের তাদের নাম্বার নিয়ে সেগুলোকে আমি র্যাঙ্কিং করেছি। প্রথম স্টুডেন্ট, সে প্রথম ম্যাথে ছিল ফার্স্ট, পরে ম্যাথে কত হয়েছে? 4th। তার ডিফারেন্স -3। কিন্তু আমার ফর্মুলাতে দেখো আমার কিন্তু ডি না, আমার ডি স্কয়ার দরকার। কি দরকার? ডিসকার। ডি স্কয়ার। সিমিলারলি আমার সেকেন্ড স্টুডেন্টটা ফার্স্ট ম্যাথে ছিল 5th, পরে ম্যাথে কত হয়ে গেছে? 3rd। তার ডিফারেন্স 2, তার ডিফারেন্স স্কয়ার হচ্ছে 4। থার্ড স্টুডেন্টটা প্রথম ম্যাথে ছিল সেকেন্ড, কিন্তু পরেরটা হয়েছে 9th। এবার প্রতিটাতে আমরা তার প্রথম ম্যাথের পজিশন দেখেছি, সেকেন্ড ম্যাথের পজিশন দেখেছি। এগুলো হচ্ছে পজিশন ডিফারেন্স, আর এগুলো হচ্ছে পজিশন ডিফারেন্সের বর্গ। তার টোটাল ডিফারেন্সের বর্গ কত? 92 না? জি স্যার।
ফর্মুলা হচ্ছে 1 মাইনাস 6 ইন্টু ডি স্কোয়ার ডিভাইড বাই n ইন্টু n স্কোয়ার মাইনাস 1। জাস্ট ফর্মুলায় ফেলে দিছি, কত পাচ্ছি? 0.44। তার মানে এটা পজিটিভলি কোরিলেটেড, বাট খুব একটা স্ট্রং না। তার মানে সে প্রথম ম্যাথে ভালো করলে পরের ম্যাথে তার ভালো করার সম্ভাবনা আছে, কিন্তু এটা কোনো গ্যারান্টি আমরা দিতে পারি না। 0.5 এর উপর হলে আমরা গ্যারান্টি দিতে পারতাম। বুঝতে পারতেছো? জি স্যার। র্যাঙ্ক কোরিলেশনটা বুঝছো? জি স্যার। বাকি অংশ নেক্সট দিন বুঝাবো। তো আজকে অনেক কিছু পড়ানো হয়েছে, আমি একটু সামারাইজ করে দিতে যাচ্ছি যে আমরা আজকে কি কি করেছি। ওকে, ফার্স্ট আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা স্কিউনেস কার্টোসিস পড়েছি, তাই না? ঠিক আছে। জি স্যার। সেকেন্ডলি আমরা কি করেছি? বলতো? সেকেন্ডলি আমরা আমাদের অ্যাসাইনমেন্টটা ক্লিয়ার করেছি, অ্যাসাইনমেন্টটা কিভাবে সলভ করতে হবে। ওকে, জি স্যার। থার্ড আমরা কি করেছি? র্যাঙ্ক। থার্ড হচ্ছে আমরা রিগ্রেশনের প্রপার্টি গুলা দেখেছি, ফর্মুলা গুলা দেখেছি এবং সেগুলার প্রপার্টি গুলা দেখেছি। ফর্মুলাও দেখেছি, প্রপার্টিও দেখেছি, কিন্তু আমরা তার কোনো ক্যালকুলেশন দেখি নাই, তাই না? এন্ড ফাইনালি আমরা র্যাঙ্ক কোরিলেশন দেখেছি এবং র্যাঙ্ক কোরিলেশন দেখার পরে আমরা র্যাঙ্ক কোরিলেশনের এক্সাম্পলও দেখেছি। ঠিক আছে, তাহলে আমাদের আর কি বাকি থাকলো? সিলেবাসে অনলি কোরিলেশন রিগ্রেশনের ম্যাথ গুলো বাকি আছে, বাকি সিলেবাস শেষ হয়ে গেছে। বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে এবার প্রিপারেশন নেওয়া শুরু করো। ফাইনালি প্রিপারেশন নাও, 5th ক্লাস টেস্টের প্রিপারেশন নাও, তোমাদের মোটামুটি শেষ করে দেওয়া হইলো। ক্লাস টেস্ট কবে বলো? নেক্সট শনিবার। ওকে, গুড। ঠিক আছে, তাহলে আমরা ক্লাস আজকে এখানেই শেষ করি। স্যার বলো। স্যার লাস্ট সিটিতে স্যার 2 নম্বরটাই স্যার আমি স্যার মানে যেই রেঞ্জটা ছিল স্যার 68.53, আমি স্যার 69 ধরছিলাম স্যার। এই জন্য 0.5 কমে গেছে, তুমি এটা ধরতে পারবে না, ওখানে ফ্লোর ফাংশন হবে। আপার লিমিটে ফ্লোর ফাংশন, লোয়ার লিমিটে সিলিং ফাংশন। এটার জন্য মনে হয় স্যার আমার 1 নম্বর গেছে স্যার। এক যায় না, 0.5 গেছে, ভুল আরো আছে। আচ্ছা স্যার। আমার স্ক্রিপ্টের সাথে মিলাই দেখো, তাহলে বুঝতে পারো তোমার ভুল আরো আছে। ওটার জন্য 0.5 এর বেশি কাটিনি। ঠিক আছে। জি স্যার।